আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আমাদের ফার্স্ট ওয়াসাদ আড্ডা। সবাইকে ওয়েলকাম। আমাদের এবং কি বলবো, ঈদ মোবারক। খুবই খুশির একটা দিন। আমরা আসলে ওয়াসাতের লাস্ট 2 মান্থ আমাদের সব আড্ডা সব কার্যক্রম অফ রাখছিলাম, বিকজ আমরা সবাই একসাথে একটা বড় কাজের দাম, ওটা নিয়ে আমাদের মন মগজ ছিল। আলহামদুলিল্লাহ, ফাইনালি একটা সেটেলমেন্ট আসছে, অ্যান্ড নাও উই কান্ট ওয়েট টু শেয়ার উইথ ইউ অল আওয়ার এক্সপিরিয়েন্স। তো আজকে আমাদের ওয়াসাদ আড্ডার মেইন টপিক হচ্ছে যে আজকে আলহামদুলিল্লাহ আই এম সো প্রাউড টু সে যে আমাদের ওয়াসাদ আড্ডার মডারেটার্স অ্যান্ড মেম্বারসদের মধ্যেই এমন মানুষ ছিল যারা ফিজিক্যালি এই প্রোটেস্টে অংশগ্রহণ করছে। আমি বিদেশে থাকি, সো আমি হচ্ছি সেফ সাইডের মানুষ। আমি খুবই কষ্ট, মানে আমার এটা হচ্ছে আমার লাইফের অনেক বড় একটা রিগ্রেট যে রাস্তায় নেমে এই আন্দোলনের সাথে থাকতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে বোনরা সাথে আছে তারা ছিল। এই কারণে আলহামদুলিল্লাহ আজকে আড্ডা হবে আমাদের জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে এবং আমাদের নারীদের পার্টিসিপেশন নিয়ে। তো সবাই আমরা একটু, যেহেতু অনেকে হয়তো আমাদের ফার্স্ট টাইম দেখবে, আহ, এই কারণে আমি একটু শুরু করতে চাচ্ছি যে সবাই যদি দুইটা জিনিস একসাথে বলেন, একটু আপনাদের নিজেদের পরিচয়টা এবং এই আন্দোলনের সাথে কখন আপনারা ফার্স্ট জয়েন হয়েছেন এবং কি চিন্তা করে, মানে হোয়াট মোটিভেটেড ইউ টু জয়েন। আমাদের আমি আজকে আমাদের স্পেশাল মনে হয় যে এখানে সবচেয়ে আমাদের কি বলবো গার্ডিয়ান লেভেলে রায়হানা শামস আপু, আপনাকে দিয়ে শুরু করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। গার্ডিয়ান লেভেল মানে আসলে সবচেয়ে বয়স্ক, বোঝা যাচ্ছে। তো যাই হোক, অসুবিধা নাই, তো বয়স তো হয়েছে। তো শুরু করার আগে আমি একটা কথা বলি। নিজের পরিচয় দেওয়ার আগেও আমি মনে করি যে এই নতুন বাংলাদেশে আমাদের, আমি যেভাবে ফিল করি সেটা হচ্ছে যে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, তাদের জন্য আজকে আমরা এখানে এইভাবে জড়ো হতে পেরেছি। তাদের প্রতি, সেই শহীদদের প্রতি এবং যারা আহত তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা সালাম নিবেদন করছি, এবং তাদেরকে যেন আল্লাহ সর্বোত্তম প্রতিদান দেন এই দোয়া করছি। আমি আর আমার পরিচয় মানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পদার্থবিজ্ঞান পড়ানোর চেষ্টা করি। এই তো দুই সন্তানের মা। আপাতত এ দুটা পরিচয় তো মনে হচ্ছে যে আহ, প্রাসঙ্গিক। আর আরো কিছু বলার থাকলে পরে ইনশাআল্লাহ অন্যরা এগোক। আপু, এটার সাথে আপনার মানে এই প্রোটেস্টে আপনার ও ইনভলভমেন্ট আচ্ছা, হ্যাঁ। শুরু হলো? কবে থেকে মানে ফিল করলাম যে আমি এর মধ্যে ঢুকে গেছি, সেটা আমার মনে হয় ডিস্টিংক্টলি যদি বলতে চাই, 15ই জুলাই থেকে। যেদিন মানে ছেলেদেরকে তো পেটাই সবসময়, মারে, মেয়েদেরকেও মেরেছে আগে, কিন্তু 15ই জুলাই ছিল একটা শকিং ডে। ইট ওয়াজ এ শকিং ডে। আমি মানে চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে কি বলবো, যে ওই দিনই করা তো ভিডিওগুলো, মেয়েগুলোকে কিভাবে মারছে, ছেলেগুলোকে মারছে, মেয়েগুলোকে মারছে, মানে যেটাকে আমরা বলি বেধড়ক। এটা কি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি যেটা বলতেছিলেন? রাজশাহী ইউনিভার্সিটি না, এটা ঢাকার যেই ঘটনাগুলো ঘটেছে আর কি, আমরা যেগুলো মোটামুটি আমরা সবাই দেখেছি আর কি, জি জি। সেগুলো মানে এটা তো সহ্য করার মতো ছিল না আর কি। তো সেই দিন মনে হচ্ছিল যে আমি একদম ভিতরে ঢুকে গেছি। এগুলো তো আমাদের মেয়েরা, সব আমাদের মেয়েরা, ছাত্রীরা, মূলত ছাত্রীরাই সেদিন ছিল, ছাত্র ছাত্রীরাই ছিল আর কি। অন্যান্য মানুষের অংশগ্রহণ তো ধীরে ধীরে হয়েছে। তো মনে হচ্ছিল যেন আমারই গায়ে লাগছে আর কি, একদম সরাসরি আমার আমার ছাত্রছাত্রীরা আমার যে কত আপন, এটা বলে বোঝানোর ভাষা আমার নাই। আমি বেশি আবেগী কথাবার্তা বলতে পছন্দও করি না। তো যাই হোক, মনে হচ্ছিল যে একেবারে আমার গায়ে বিচ্ছে। সেদিন থেকেই আমি আহ ঠিক ফিজিক্যালি না হলেও পুরোপুরি ইমোশনালি এর মধ্যে ইনভলভ হয়ে গেছি আর কি। এর আগে পর্যন্ত আমাদের তো 2018 সালেও একবার কোটা আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন হলো। তো সেইভাবেই দেখছিলাম এটা, যদিও কিছু পার্থক্য অনুধাবন করতে পারছিলাম, কিন্তু তারপরেও মোটামুটি সেইভাবেই দেখছিলাম। সেই দিন থেকে মনে হলো আমি ভিতরে ঢুকে গেছি। তো আর তারপরে তো যখন ধীরে ধীরে আরো এটা প্রোগ্রেস করতে থাকলো, এবং আমার স্বামী সরাসরি
ইনভলভ হয়ে গেলেন, এবং পরবর্তীতে আমিও ইনভলভ হয়ে গেলামই বলতে হবে। তখন তো একদম ইট বিকেম ভেরি পার্সোনাল আর কি। রাইসা? সালামু আলাইকুম সবাইকে। আমি ব্যাচেলার্স অফ ল কমপ্লিট করেছি এবং মাস্টার্স দিয়েছি। সো আমার রেজাল্ট এখনো দেয় নাই, সেই হিসেবে আমি আন্দোলনে আসলে শিক্ষার্থী হিসেবেই আমি পার্টিসিপেট করেছি। তো আমার যদি আসলে পার্টিসিপেশনের কথাটা বলি, সেটা 2018 সালে আমি যখন প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলাম আইন বিভাগে, তখন ছিল আমার ফার্স্ট পার্টিসিপেশন। কিন্তু তখন যেহেতু আমি মাত্র বিশ্ববিদ্যালয় জীবনে আমি ঢুকেছি, তখন আমারটা ইট ওয়াজ মোর লাইক আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে, জুনিয়ররা যাচ্ছে, সিনিয়ররা যাচ্ছে, ওরকম কনসাস মাইন্ডে আমি তখন ওভাবে পার্টিসিপেট করি নাই। তখন আমার মনে হয়েছে দিস ইজ আ রাইট থিং টু ডু, এই জন্য আমি যাব। কিন্তু আমি যখন আইন পড়া শেষ করে এই আন্দোলনটা যখন আবার আমার সামনে আসলো, তখন আমি প্রতিটা জিনিসকে লিগ্যাল পার্সপেক্টিভে দেখছিলাম যে এটা তো আমার রাইট, এই রাইটটা তো ভায়োলেট হচ্ছে, এটা তো কোনো আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে না এখানে, তাহলে কেন এখানে এভাবে করে হামলা করা হচ্ছে? বা আমাদের আইন শিক্ষার্থীদের জন্য যেটাকে পবিত্র আইন বলা হয়, সাংবিধানিক আইন, সেই পবিত্র আইনটার যখন ভায়োলেশন হচ্ছে, তখন আমার কাছে একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমার মনে হয়েছে এটা আমার নৈতিক দায়িত্ব যে আমি ওখানের মধ্যে অংশ নিব। এবং উইথ দ্যাট ভেরি বিলিভ দ্যাট মাই পার্টিসিপেশন কুড মেক আ ডিফারেন্স, এই এই জিনিসটা আমার মধ্যে তখন সবচেয়ে বেশি কাজ করেছিল। সেম ফিলিং আর কার মধ্যে কাজ করতেছিল বৃষ্টি? মানে আমি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বেসিক্যালি তো এই ফিলিংটা মনে হয় বাংলাদেশে খুব কম, যে আমি মনে হয় যে মামা চাচা কেউ না থাকলে আমাদের ইম্পর্টেন্স নাই, যে আই ক্যান, স্পেশালি when you are a woman, ইয়া, স্পেশালি when you are a woman. আই ক্যান মেক এ ডিফারেন্স, রাইট বৃষ্টি? আচ্ছা, হ্যাঁ, আসলে আমার আমি যদি বলি যে আন্দোলনে মানে সক্রিয় হওয়া কখন থেকে, আমারটা একটু ডিফারেন্ট। কেন? কারণ আন্দোলনটা প্রথম তো পাবলিক ইউনিভার্সিটিগুলি থেকে শুরু হয়েছিল আর কি। তো আমি মানে প্রাইভেটের স্টুডেন্ট, পড়াইও প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো আমাদের প্রাইভেটের এদিকে আন্দোলনের রেশটা আসতে কিন্তু আরেকটু সময় লেগেছে। 15 তারিখের ঘটনা আমরা সবাই দেখেছি, মিডিয়াতে দেখেছি, ফেসবুকে দেখেছি। মিডিয়াতে তো ওভাবে দেখিনি, ফেসবুকে দেখেছি, মিডিয়াতে তখন ওভাবে দেখাতো না। সো ওই সময় মানে যেটা হচ্ছিল যে কোটা আন্দোলন হচ্ছে, এরকম একটা অবস্থা ছিল 15 তারিখের আগ পর্যন্ত। কিন্তু 15 তারিখ মানে আমরা আমরা সবাই আছি, ঠিক আছে, কোটা আন্দোলন হচ্ছে, রেগুলার একটা আপডেট দেখছি, স্টুডেন্টরা, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় আছে। 15 তারিখ থেকে যেটা হলো যে স্টুডেন্টদের উপরে হামলা শুরু হলো মানে একদম ছাত্র ছাত্রী উভয়ের উপরেই। তো সেই দিন থেকে মনে হলো যে একটা নাড়া দিল যে কি হয়ে গেল বিষয়টা, এরকম একটা ইয়ে হলো। কিন্তু আমি অ্যাক্টিভলি বলবো না, আমি মাঠে নেমেছি আসলে 18 তারিখে। 18 তারিখে আমি যদি মীর মুগ্ধের মানে যেদিন সে মারা গেছে, মীর মুগ্ধ, সে তো এমআইএসটির স্টুডেন্ট ছিল। প্রাইভেট ইউনিভার্সিটি যখন নেমে আসলো, কারণ ওই পাশে যেটা হয়েছে যে পাবলিক ইউনিভার্সিটি ঢাকার ওই পাশটায় কিছুটা কোণঠাসা হয়ে গেছিল। মানে আমি বলবো কোণঠাসা করে রাখা হয়েছিল, হয়ে গেছিল না, করে রাখা হয়েছিল। তখন ঢাকার যে বাকি এরিয়াগুলি সব তখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেমে আসলো আর কি। তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির দিক থেকে কথা বলতেছি, যে কোটা আন্দোলনের সাথে ইনিশিয়ালি প্রাইভেট ইউনিভার্সিটির খুব একটা ইনভলভমেন্ট বা কোটা নিয়ে বা সরকারি চাকরি নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা খুব একটা মাথা ঘামায় না। বা আমি শিক্ষকতা যতদিন ধরে করছি, আহ, সরকারি চাকরি, বিসিএস, এই রিলেটেড খুব ইন্টারেস্ট আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে দেখি নাই এখন, মানে তখন পর্যন্ত। তো 18 তারিখে যখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যে না, আমার স্বগোত্রীয়, আমি স্টুডেন্ট, আর আরো অনেক স্টুডেন্টের গায়ে হাত তোলা হয়েছে, গায়ে কেন হাত তোলা হলো, এইটার জের ধরে যখন 18 তারিখে নেমে আসলো, এবং তখন ফেসবুকের মাধ্যমে অন্যান্য অনেক মৃত্যু সংবাদ পাচ্ছিলাম যে অমুক প্রাইভেট ইউনিভার্সিটির অমুকে শহীদ হয়েছে, মুগ্ধের কথাও চলে আসলো, আরো অনেকের কথা চলে আসলো। আবু সাইদ মারা গিয়েছিলেন 15 তারিখে। তো 18 তারিখের কথাটাই স্পেসিফিক্যালি বলছি, যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও যখন নেমে আসছিল, এবং আমার সবচেয়ে অবাক লাগছিল তখনও কিন্তু এক দফা এক দাবি এগুলি আসে নাই। তখনও ছিল হচ্ছে কোটা। কোটা থেকে হচ্ছে যে এই যে স্টুডেন্ট ছাত্রছাত্রীর উপরে কেন হামলা হলো,
এই জেরে যখন প্রাইভেট ইউনিভার্সিটি নেমে আসলো তখন মনে হলো যে আসলে কত নিঃস্বার্থভাবে ওরা নেমে আসছে। অনেকেই তখন আমার আশপাশ থেকে অনেক ফ্যাকাল্টি মানে আমরা যারা পার্সোনালি যোগাযোগ করেছি তখন হয়তো যে কোটার সাথে আসলে প্রাইভেটের সম্পর্ক কি, ওদের এত ইয়া করার কি দরকার ছিল, এরকমও অনেক কথাবার্তা এসেছিল। তো 18 তারিখে যখন এই সমস্ত হলো তখন মনে হলো যে না, এটা তো অনেক দূর গড়ায় গেছে, এতগুলো স্টুডেন্ট মারা গেল। পুরা খবরও আসছিল, আমি ইনিশিয়ালি শুনতে পাই আমার ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 5 জন শহীদ হয়ে গেছে। 5 জন যদিও হয়নি, সেটা একটা পুরো খবরই ছিল। আহ, অনেক ইউনিভার্সিটির নাম আসছিল, আমার ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি শহীদ। এটা তো শুনে বিকালে যখন যেটা হলো, আমার বাবার বাসা জাস্ট আমার বাসার অপোজিটে কাছে, তো আমি তো জানি যে এই মুহূর্তে নিউজ যেভাবে আসতেছে আমাকে আসলে আমাকে বেরোতে দিবে না। তো আমি বাচ্চা কাচ্চা সব রেখে আমি বললাম যে আমি একটু বাসা থেকে আসতেছি, আমার বাসা জাস্ট অপোজিটে ছিল। আসলে আমি রেডি হয়ে ততক্ষণে বের হয়ে গেলাম আর কি, যে আমি যেয়ে দেখি, যেহেতু আমি যে এলাকায় থাকি ওখানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, তো আমার এলাকার একটু সামনেই হচ্ছে মূল আন্দোলন চলছে, না আমি বের হব, এটাই ভাবলাম বের হব। তখন আমার এক স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বললো যে মিস, আপনি এখন বের হবেন না, ওই অমুক দিক থেকে ছাত্রলীগ আসতেছে, একদম সশস্ত্র ভাবে আসতেছে, আপনি এখন বের হবেন না। তা আমি বললাম যা হোক, ওটা একটা বড় কনভারসেশন ছিল। তো আমি বের হয়ে গেছি ততক্ষণে, তাই আমি বললাম যে আচ্ছা দেখি, এটা বলে আমি আগায় গেলাম। তো এরপরের গল্পটা হয়তো পরে বলবো। সেদিন থেকে আসলে আমার নামা, রাস্তায় নামা, আর অ্যাক্টিভলি ইউনিভার্সিটির পর থেকে স্বাধীন যেদিন হলো 5 তারিখ, বলা যেতে পারে অগস্টের একদম প্রথম থেকে বা জুলাইয়ের একদম 31st। জুলাই তো, জুলাই 31st না বোধ হয়, জুলাই 30-তে, যাই হোক। সো ওই লাস্ট থেকে এই পর্যন্ত আর কি আমার ইয়ে ছিল। আচ্ছা, ওই ফাঁকে আমি একটু পরিচয় দিয়ে নিই, আমার নাম নূরের নির্বাণা বৃষ্টি। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি। তো আমরা মানে কয়েকজনের শুনলাম এবং আমার মজাই লাগতেছে, কিন্তু আমার একটু আরেকটা জিনিস, যে আমরা কি শুধু এই আন্দোলনটা, মানে যখন আমরা এই আন্দোলনে জয়েন করছি, তাসনু বাবু আপনি আপনার এক্সপিরিয়েন্সের সাথে এই জিনিসটা একটু অ্যাড করেন, যে আপনার কি মনে হয় যে এই আন্দোলনে আপনারা যখন সবাই অ্যাড হয়েছেন, আপনাদের কি মনে হচ্ছিল যে জাস্ট এই আন্দোলন আমাকে কেন মারা হয়েছে, নাকি গ্রাজটা আরো আগে থেকে এতদিন এক্সপ্রেস করতে পারেন নাই, আজকে এক্সপ্রেস করার একটা জায়গা পাইছে, এরকম কি ছিল জিনিসটা কিছুটা? আচ্ছা, আমি তাসনুভা। আমি একটা ব্যাংকে আছি, জব করছি। যেহেতু এখন আবার সেকেন্ড মাস্টার্স করছি, তো বলতে বলা যায় আমি এখন স্টুডেন্টশিপ ছেড়ে দেই নাই আর কি, আছি এটার মধ্যে। তো আমার সাথে আমার জুনিয়র ভাই বোনরাও আছে, যার কারণে ওদের সাথে আমি খুব নিজেকে মানে রিলেট করতে পারি, ওদের চিন্তা ভাবনাগুলো আমি ধরতে পারি। তো আপুরা যারা বলছিলেন যে 15ই জুলাইয়ের কথা, আমি তার থেকে আরো 12টা ঘন্টা আগায় নিব ব্যাপারটাকে। আমি কখন এটার সাথে এঙ্গেজ হয়েছি, আমার কাছে এটা কোটা ছিল, কোটার বিরোধী প্রত্যাহারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, তারা সংস্কার চাচ্ছিল, এতটুকু পর্যন্ত ছিল। কিন্তু যখন 14ই জুলাই সংবাদ সম্মেলনে একদম সবাইকে, তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতিকে দিব এভাবে বলে যখন একটা বিশ্রী ভাষায় তার পুরো দেশবাসীকে, জনগণকে অপমানিত করা হলো, ঠিক সেই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, স্পেশালি মেয়েরা, মেয়েদের যেই দলটা যে নেমে এসেছিল এবং স্লোগান দিচ্ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক ওই মুহূর্তে আমি এই আন্দোলনটার সাথে নিজেকে রিলেট করতে পেরেছি। আমার মনে হয়েছে 2018 সালে যে সড়ক আন্দোলন, নিরাপদ তখনকে যে কোটা আন্দোলন, তখন স্টুডেন্টরা নেমেছিল, প্রাইভেট ইউনিভার্সিটি বললেন সবাই নেমেছিল। তো ওই মুহূর্তে যখন নেমেছিল তখনও কিন্তু সেই সব স্টুডেন্টদেরকে রাজাকার উপাধি দেওয়া হয়েছিল। এবং তখনকার যে সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশনে সবাই খুব হার্ট ব্রোকেন ছিল, বাট তারা কেউ উত্তরটা দিতে পারেনি। কিন্তু 14ই জুলাই যখন এই উত্তরটা দেওয়া হলো যে কি তুমি কে আমি কি, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার ছড়েচার, আমার মনে হয়েছে আমি 6 বছর পর আমরা এই ডিক্টেটরকে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যান্সার দিতে পেরেছি। এবং ওই মুহূর্তেই আমার এটার সাথে নিজেকে আমি এঙ্গেজ করা শুরু করেছি, এবং এরপর থেকে প্রতিটি রাত গেছে নির্ঘুম, এবং প্রতিদিন গেছে আপডেট নিতে নিতে। আচ্ছা, এরপরেও ব্যাপারগুলোকে ফলো আপ করছিলাম। আমরা আবু সাইদকে যেভাবে দেখেছি বুক পেতে দিতে, এবং এটা ছিল খুবই হার্ট ব্রোকেন মানে একটা জিনিস, সিচুয়েশন, এবং চোখের সামনে দেখা যে কিভাবে পারে যে একজন দেশের, আমাদের হাতে অস্ত্র, আমাদের টাকায়, করের টাকায় কেনা বুলেট আমাদের দিকে মারতে, কিভাবে পারে, ছেলেটা তো নিরস্ত্র ছিল তাই না, তার সাথে তো নেগোসিয়েশন করা যেত। এই যে একটার পর একটা ফল্ট, তারপরে আমরা যখন কাজে যাচ্ছি মনে হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছিল। ইভেন কি
5ই আগস্ট স্বৈরাচার পতনের দিন, বা 4ঠা আগস্ট আমি যখন অফিসে বসেছিলাম, তখন সেখানে একজনের সাথে আমি কথা বলছিলাম, উনি আমাকে ডিরেক্ট এভাবেই বলছিল, এগুলা নিয়ে কথা বলবেন না, এগুলা নিয়ে কথা বলা উচিত না। আমি স্পষ্টই বুঝতে পেরেছিলাম উনি স্থানীয় আওয়ামী লীগের কেউ না কেউ। তার মানে কি, ডিরেক্ট মানে আপনাকে এক প্রকার হুমকি দেওয়া হচ্ছে এগুলো নিয়ে কথা বলা যাবে না। তখনই ব্যাপারটাকে এমন হয়ে যাচ্ছে যে না, আমি আর কতদিন এভাবে চুপ করে বসে থাকবো। কারণ এখানে আরো কিছু কিছু নিয়ামক শক্তি আমাকে এক জায়গায় করেছে। তার মধ্যে একটা হচ্ছে 18ই জুলাই যে স্টুডেন্টরা, 18 জুলাই আমরা যখন অফিস ছিলাম, আমরা সারাদিন মোবাইল নেটওয়ার্ক ছিল না, আমরা জানতে পারছিলাম না অ্যাকচুয়ালি কি হচ্ছে। কিন্তু যখনই আমরা বাসায় এসে ঢুকলাম, ওয়াইফাই পেলাম, তৎক্ষণাৎ আমরা যে সব আপডেট পাচ্ছিলাম, ওটা ছিল খুবই ডিভাস্টেটিং কতগুলো আপডেট। যে ছেলেমেয়েরা সেদিন কমপ্লিট শাটডাউনে, ঢাকা ইউনিভার্সিটি চলে গেছে আগের দিন রাতে 17ই জুলাই, জাহাঙ্গীর ইউনিভার্সিটি চলে গেছে, সারা ঢাকা শহর বিভিন্ন পয়েন্টে নেমে গিয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। এবং ওরা যখন নেমে গিয়েছিল, এবং সেদিন সারাদিন দিন শেষে আপডেট পাওয়া যাচ্ছিল যত জায়গায় মারা যাচ্ছিল সব প্রাইভেট ইউনিভার্সিটি, তখন আমার কাছে 2018 সাল 2015 সাল সেই ফ্ল্যাশব্যাক গুলো চলে আসছিল, যে কি আমার নিজের ক্ষতগুলা চলে আসতেছিল, এবং এটার সাথে আমি খুব নিজেকে এঙ্গেজ করে ফেলেছিলাম। তো অ্যাকচুয়ালি কথা কি, তখন অবস্থা হচ্ছে কি, আমাকে কথা বলতে হবে। এই যে ছেলে মেয়েগুলো অ্যান্সার গুলো দিচ্ছিল, তারা যে ধারাবাহিক ভাবে প্রতিটা দিন একটা একটা কর্মসূচি নিয়ে আসছিল, এসব কর্মসূচিগুলো খুবই সুচিন্তিত একটা কর্মসূচির মনে হয়েছিল। এবং তারা নিজেদেরকে ধরে রাখছিল, প্রতিটা সময় মনে হচ্ছিল আল্লাহ ওরা যাতে ছেড়ে না দেয়, আল্লাহ ওরা যাতে সারেন্ডার না করে। ঘটনাটা ছিল অনেকটা এরকম। সো এখানে অ্যাকচুয়ালি যতটুকু সময় গড়িয়েছে, ততই মনে হয় পুরা ছাত্র জনতা এবং প্রতিটা পয়েন্টে সবারই মনে হয়েছে আমার আর চুপ করে বসে থাকার সময় নাই, আমাকে এখানে একসাথে হতে হবে। সুবহানাল্লাহ, যে কালেকটিভ রেসপন্সিবিলিটিটা, যেটা কিন্তু গত 15 বছর আমাদের থেকে একদম ভেঙে দেওয়া হয়েছে, এই কালেকটিভ রেসপন্সিবিলিটিটা আসলে যে একদম হিউম্যান ফিতরার মধ্যে আছে, এটাকে আসলে কেউ কখনো দমাতে পারে না। আই থিঙ্ক এটাই একটা রিয়েলাইজেশন। নাদিয়া? তো আমি যেখানে থাকি, আমিও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু আমি যেখানে থাকি সাভার এলাকায়, এইটা একটা ইউনিক পজিশন। এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে আর কোনো অ্যালাই গ্রুপ নেই, পাবলিক ইউনিভার্সিটি অ্যালাই গ্রুপ নেই, যে যারা হচ্ছে ওই সময় যখন 14-15 আগস্টে ওখানে একদম মানে নির্মম ভাবে হামলা হচ্ছিল, তখন যে ওদের পাশে কেউ যাবে এরকম একটা সিচুয়েশন ছিল না। দে ওয়্যার কাট ব্যাক। তো আমাদের এখানে একটা অলিখিত নিয়ম আছে, আমাদের এখানে যে ডাবলিউ ইউনিভার্সিটি, মানারাত, তারপর সিটি ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি গুলো আছে, আমাদের একটা অলিখিত নিয়ম আছে যে হ্যাঁ, এইভাবে নর্মালি আমরা প্রাইভেট পাবলিক এরকম আসলে তো হয়, ডিসক্রিমিনেশন হয়, ডিফারেন্সিয়েশন হয়, কিন্তু when we get killed we have each other's back, এটা সবসময় হয়ে আসছে। আমাদের নিজেদের মধ্যে অনেক ক্ল্যাশ হয়, কিন্তু যখনই হচ্ছে আই থিঙ্ক 15 আগস্ট রাত্রেবেলা হচ্ছে জাহাঙ্গীরনগরের সবচেয়ে ভয়ঙ্কর, রাত্রেবেলা অনেক ভয়ঙ্কর হামলা হলো, তখনই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে এক গ্রুপ তখনই আর কি রওনা দিয়ে দিয়েছে যে হচ্ছে উই হ্যাভ টু প্রোটেক্ট দেম। 16 জুলাই আমরা মেয়েরাও আর কি, আমরাও হচ্ছে রাজপথে নেমে গিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটি থেকে। তো বিরুলিয়া আশুলিয়া এই যে মহাসড়ক গুলো আছে, ওই সময় হচ্ছে আমরা পিসফুলি ওটা মানে ওই বাংলা ব্লকেট করতে সক্ষম হয়েছিলাম। তো ওইখান থেকেই হচ্ছে আমার মূলত রাজপথে সম্পৃক্ততা শুরু হয়। কিন্তু ইট গোজ ওয়ে ব্যাক, লাইক 2018 সাল থেকে, অ্যাকচুয়ালি ইভেন বিফোর দ্যাট। কারণ হচ্ছে ওই যে আপু যেটা বলেছেন যে ইটস নট দ্য বিগিনিং, অনেক বছরের ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার সবকিছু হচ্ছে এটার একটা কালেকটিভ এক্সপ্রেশন হচ্ছে এর মধ্যে হয়েছে। সো এভরিথিং, শেখ হাসিনা হোক, পুলিশের রেসপন্স হোক, আওয়ামী লীগের রেসপন্স হোক, এবং আমাদের এলাকার অথরিটির রেসপন্স হোক, সবকিছু হচ্ছে আমাদের একের পর এক ফ্ল্যাশব্যাক দিচ্ছিল। অ্যান্ড ওইটা আমাদের সবার জন্য উই ওয়ার আনএবল টু হোল্ড ব্যাক। তো দেখা গেছে যে আমি রাজপথে পার্সোনালি 16 তারিখ থেকে আছি, 16 জুলাই থেকেই আছি, ওটা থেকে একদম 5 আগস্ট পর্যন্ত ছিলাম আমি। আর তাসনিম আপু যখন বলছেন, আই আই ওয়াজ টেকেন ব্যাক, আমার হচ্ছে হাতে ভাবে শেক করতেছিল যে হচ্ছে এখন পর্যন্ত ওই যে মানে তুমি কে আমি কে রাজাকার রাজাকে, এই স্টিল
আমার বডিতে হচ্ছে চিল নিয়ে আসে, কারণ এরকম স্ট্রং অপোজিশন, একটা মানে কালেকটিভ ক্ষোভ এর আগে কখনো বাংলাদেশ দেখেনি। যে হচ্ছে ঠিক আছে আমাদের কাছে ওয়ার্স্ট যে এই গালিটা, উই উইল ওন দ্যাট, কিন্তু এরপরও হচ্ছে তোমার কথা আর আমরা শুনবো না। আর কি বলবা তুমি? আমারও চিল আসতেছে, কারণ আমি পার্সোনাল লেভেলে এফেক্টেড, এবং এই স্বাধীনতাটা আমার জন্য একদম পার্সোনাল লেভেলেই একটি সত্যিকারের স্বাধীনতা, যেটা আসলে আমি আসলে তোমাদের সবার কাছে অনেক বেশি ঋণী। সেখান থেকে খুব পার্সোনাল অ্যানেকডোটে যেতে চাচ্ছি, যে এই আন্দোলনটা যখন মাঠে নামা হলো, মাঠের কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো, যে কোন জিনিসটা তোমাদেরকে মানে খুব থাকে না যে সারা জীবন মনে থাকবে, বা কোনো মজার স্মৃতি বা কোনো কষ্টের স্মৃতি, এনিথিং। আই ওয়ান্ট টু নো দ্য অ্যানেকডোট অ্যান্ড এক্সপিরিয়েন্স। সো প্লিজ, সবাই সবার মতো শেয়ার করতে পারে, যে কোনো নাই যে আমি যার নাম ডাকবো সেই। তো আপু, এমনি রাহান আপু, আপনার কাছে আপনি যখন মাঠে নামলেন, মানে এক্সপিরিয়েন্সটা কেমন, ফিলিংটা কেমন, বা এমন কিছু আপনি দেখেছেন যেটা আপনাকে আরো ইন্সপায়ার করবে সামনে এগিয়ে যেতে? আহ গোটা মানে 15 তারিখের পর থেকে বা ওই যে 14ই জুলাই রাতের পর থেকে আমি যা যা উইটনেস করেছি প্রত্যেকটাই ছিল অসম্ভব ইন্সপায়ারিং আমার জন্য। আমি নিজে খুব মানে খুব মাঠের কর্মী টাইপের কখনো ছিলাম না। আই ওয়াজন্ট অ্যান্ড আই অ্যাম নট অ্যান অ্যাক্টিভিস্ট ইন এনি সেন্স অফ দ্য ওয়ার্ড, বাট এই গোটা আন্দোলনটা আমাকে অসম্ভব রকম ইন্সপায়ার করেছে, আমাকে আমার সাহসের ল্যান্ডস্কেপটাই বদলে দিয়েছে। আমি বলবো মানে এটার জন্য আমি ইটারনালি গ্রেটফুল টু দ্য পিপল ইনভলভড অ্যান্ড টু টু আল্লাহ, যে মানে আমাকে মনে হচ্ছে যেন অন্যরকম করে দিয়েছে। আমি জানি না, আশা করছি এটা ফর বেটার। তো যেটা বলবো যে ওইভাবে পিন পয়েন্ট করতে না পারলেও এই যে প্রতিদিন মানে এগেইনস্ট অল অডস অ্যান্ড এগেইনস্ট অল ভায়োলেন্স, এই ছেলে মেয়েগুলো যে প্রতিদিন বেরোতো, তাদের দে ওয়ার গ্রাউন্ডেড, মানে গ্রাউন্ডেড ইন ইউনিটি অ্যান্ড গ্রাউন্ডেড ইন কারেজ। হাতে শুধু একটা লাঠি, প্রত্যেকের হাতে একটা করে লাঠি, যেটা তারা বোঝায় যে যেটা দিয়ে তারা মারতে চায় না, যেটা দিয়ে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে চায়। এবং তারা যে নাগরিক, এই বোধ আমরা তো গত 1.5 দশকে বা আরো বেশিও হতো ভুলেই গেছিলাম যে আসলে আমরা নাগরিক। আমরা তো প্রজা হিসেবে ট্রিটেড হতাম, রাইট? প্রজা হিসেবে ট্রিটেড হতাম। কারেক্ট। অনেকের এটা হয়তো ভালো লাগতো, কিন্তু অনেকেরই লাগতো না, কিন্তু উই গট ইউজ টু ইট। কিন্তু আমরা তো আসলে প্রজা না, আমরা একটা রাষ্ট্রের নাগরিক। এই ছেলে মেয়েগুলো আমাদেরকে এই বোধটা নতুন করে দিয়েছে। এই জিনিসটা হচ্ছে মানে আমি কি বলবো, এটা একটা ফেস ট্রানজিশনই বলবো। আমরা হয়তো সবাই এটা উপলব্ধি করছি না, কিন্তু আসলেই আমরা এখন এরপরে দেখেন বন্যা বা যাই, সবাই যে অংশগ্রহণ করছে এটা ওই নাগরিক সেন্স থেকেই এসছে। যা এই দেশটা তো আমাদের, মানে অ্যাবসলিউটলি আমাদের, আমরা এই রাষ্ট্রের নাগরিক। এই যে সেন্সটা তারা দিতে পেরেছে, যে সাহসটা তারা সত্যিকার সংক্রামক আকারে সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে, এটা আমি মনে করি যে সবচেয়ে বড় অবদান। প্লাস এই কে জানি বললো যে এই যে এক এক দিন তারা যে ক্রিয়েটিভ এক একটা কর্মসূচি দিত, মানে আমি ভাবতাম যে এত বুদ্ধি কোথা থেকে, এত ম্যাচিউরিটি কোথা থেকে ওদের। আমরা তো এরকম ম্যাচিওর না, আমাদের জেনারেশনের পরে এই জেনারেশনটা, অথচ আমরা তো এরকম না। ওরা এই ম্যাচিউরিটি কোত্থেকে পাচ্ছে, তবে এত যে আপু, আমার ওদেরকে একটা প্রভোক একটু করা হচ্ছে, সারপ্রাইজিং লাগে আপু। তারপরেও তো তারা they are not aggressive, they are mature, they are grounded and they are ready। এই জিনিসটা আমার কাছে মানে অসাধারণ লেগেছে। আর আমার পার্সোনাল যে ইনভলভমেন্ট, সেটা মূলত শুরু হয়েছে আমার স্বামীর মারফত। মানে উনি তো সবসময় ছাত্রদের সাথে ইনভলভ ছিলেন বরাবর, বহু বছর থেকেই তিনি ইনভলভ বিভিন্ন ভাবে। এই যে হলে যে ছাত্রদের স্যারের পরিচয় টর্চার দিবেন হতো। কি? জি। ভাইয়ার পরিচয় দিবেন না? ও আচ্ছা, আমার হাজবেন্ডের নাম সালেহ হাসান নাকিব, উনিও পদার্থবিজ্ঞান বিভাগে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কি। তো উনি এই যে হলে হলে যে টর্চার গুলো হতো, হল থেকে বের করে দেওয়া, এই ধরনের জিনিসগুলোর এগেনস্টে বহু বছর থেকে উনি ইনভলভ আছেন আর কি। বহু ছাত্রকে পার্সোনালিও হেল্প করেছেন বা ইয়ে, যাই হোক। তো উম, উনি এখানে এটাতে প্রথম থেকে ইনভলভ ছিলেন। শুধু প্রথম 3 দিন উনি ব্র্যাকে ছিলেন একটা লেকচারের জন্য,
ফলে ফিজিক্যালি ইনভলভ হতে পারেননি, কিন্তু 17 তারিখ ফিরে ওই দিন থেকে উনি ফিজিক্যালি ইনভলভ। তো তার ইনভলভমেন্টের কারণে যেটা আমার হয়েছে যে স্ত্রী হিসেবে আমি দেখছি যে বিপদের মধ্যে প্রতিদিন উনি এগিয়ে যাচ্ছেন। কারণ তখন তো খুব কম শিক্ষক ইনভলভ ছিলেন, আপনি যখন সংখ্যায় কম হবেন তখন তো আপনার মানে বিপদটা বেশি। তো স্ত্রী হিসেবে আমার যে অটোমেটিক ইনভলভমেন্ট সেটা আমাকে মানে কি বলবো সেকেন্ডারি ইনভলভমেন্ট হিসাবে তখন থেকে আমি ইনভলভ। কিন্তু তারপর আপু, আমি আপনি যেহেতু বলতেছেন আপনি স্ত্রী হিসেবে, তো যখন হাজবেন্ড বেরোচ্ছে, আমরা কিন্তু অনেককে পরে শুনছি যে হাজবেন্ডদের বেরোতে দেয় নাই, বা মারা মানে ছেলেদের বেরোতে দেয় নাই, দরজা আটকায় রাখছে। তো আপনার এরকম কিছু মনে হয় নাই যে মানে দরকার কি? মনে হয়তো হয়েছে মানে আমার মন চেয়েছে যে সে না যাক, মন চেয়েছে যে সে না যাক, কিন্তু আমি কখনো তাকে বাধা দিতে যাইনি। বাধা দিলেও তিনি শুনতেন না, সেটা অন্য কথা, কিন্তু বাধা দিতে যাইনি। মানে বাধা কিভাবে দিব, কোন নৈতিক গ্রাউন্ড থেকে আমি বাধা দিব, তাই না? ইনফ্যাক্ট আসলে আমিও যেতাম, প্রথম থেকেই হয়তো যেতাম, কারণ আমি যেটা বলেছি আমি মানে মানসিকভাবে ইনভলভ হয়েই গেছিলাম, কিন্তু আমার মেয়েরা আমাকে ইমপ্লোর করতো যে মা বাবাও যাচ্ছে তুমিও একই সাথে যেও না, একই সাথে যেও না। তো আমার মা হিসাবে ফার্স্ট প্রায়োরিটি সবসময় আমার সন্তান। সো ওটাকে আমার আমলে নিতে হয়েছে। তারা সাংঘাতিক রকম মানে উম, কি বলবো সাংঘাতিক রকম ওয়ারিড হয়ে যাচ্ছিল, তো সেটা আমলে নেওয়ার কারণে প্রথম দিকে আমি ওইভাবে ফিজিক্যালি গ্রাউন্ডে ছিলাম না। কিন্তু ওই যে বললাম হাজবেন্ডের মারফত, এবং পরবর্তীতে যখন প্রথম 30 তারিখে আমি জয়েন করি মাঠে, যেদিন ওই যে লাল শোকের দিন ছিল যেটা, এসে প্রথম জয়েন করি, এবং আমাদের একটা র্যালি ছিল এবং পরে কিছু ভাষণের মতো ছিল আর কি। প্রচুর পুলিশের সামনে, ইট ওয়াজ সামথিং, মানে আমি এইভাবে এত পুলিশের উপস্থিতিতে এর আগে কখনো মাঠে কথা বলিনি আর কি। তো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই ছিল। আচ্ছা। আমার So, এদিকে একটা জিনিস হ্যাঁ, মনে আছে, এই যে নাদিয়া। আপু আপু যেটা বলেছেন না, মানা করতে পারেননি। আহ, এই এই জিনিসটা আসলে মানে নৈতিকতা থেকেই না, মানা করা যায় না। আমার বোন, আমার মেজো বোন, ও হচ্ছে নট দ্য মোস্ট ফিটেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। ও হচ্ছে খুবই, ওর লাইফের মেজরিটি একটা অংশ হচ্ছে সে অসুস্থ ছিল, এখন সে যাবে। এখন আমি মানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে তুমি কি পারবা, দৌড়ানি দিলে তোমার, তুমি তো লায়াবিলিটি যদি হও কি হবে। ওর একটা কথা আছে, হবো কি সমস্যা, তারপর যাই বলি কি সমস্যা এরকম। এখন আমি ওকে যে বলবো যে না তুমি যেতে পারবে না, মেবি এটা বললে হচ্ছে ও শুনতো, মানে সাধারণত আমার কথা শোনে। কিন্তু ওই জায়গাটা আসতেছে না, আমার মুখ দিয়ে হচ্ছে এটা বের হইতেছে না। আচ্ছা থাক, আমি হচ্ছে ওরা হাত ধরে রাখবো, ওরা দেখে দেখে রাখবো, এরপরও থাক, ও যেতে চাইছে, আমি বাধা দিতে পারবো না। আমাদের বাসার পাশে ক্লাস 9-এ, ক্লাস 9-এ এবং ক্লাস 8-এ পড়া দুইটা বাচ্চা মেয়ে, ওদের মা মারা গেছে। তো আন্টি মারা যাওয়ার পর থেকে আমার নেইবার, ইমিডিয়েট নেইবার, এই কারণে হচ্ছে আমরা একটু দেখে দেখে রাখি। এই বাচ্চা দুইটা ও হচ্ছে যাবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি। তো 18 তারিখে, 18 তারিখে না আমি হচ্ছে উত্তরার বিএনএস এ অংশগ্রহণ করেছি। ওইটা যে এমন খারাপ অবস্থা হবে এটা আমরা সকালবেলা যখন ওখানে যাই তখন বুঝিনি। সো আমি কি করতেছি, পাখির বাচ্চার মতন হচ্ছে ওদেরকে দেখে রাখতেছি, যে আমি পিছনে আর আমার সামনে হচ্ছে 3-4টা বাচ্চা, ওরা হচ্ছে মানে আমার চোখে আর কি বাচ্চা, ওরা হচ্ছে যেখানে যে ওরা খুবই বিরক্ত, আপু গিভ আস স্পেস, তুমি কি হচ্ছে এরকম করে আমাদেরকে দেখে দেখিয়ে রাখবা। এখন কান্ট্রি ডেফিনেশন কি, আমার কাছে আমার কান্ট্রি ডেফিনেশন হচ্ছে ওরা, অ্যান্ড হোয়াট আই এম ডুইং সবার জন্য, সব দেশের দেশের সব মানুষের জন্য অফকোর্স, কিন্তু ইন মাই মাইন্ড এটা হচ্ছে ওরা যেন নাগরিক সুবিধাগুলো ঠিকভাবে পায়, ওরা যখন বড় হয়ে ওরা যেন একটা সেফ কান্ট্রি পায়, এটা হচ্ছে আমার কান্ট্রি ওরা। তো আমি হচ্ছে ওদের দিকে আর কি দেখছিলাম। আর কিন্তু এরপর আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটুকু বাচ্চারা, ওদের মধ্যে না ওই যে ভয়ের, আমার মনে হয় হচ্ছে ওই জিনিসটাও বিল্ড আপ করেনি, আমাদের হচ্ছে মস্তিষ্ক গ্রোন আপ মস্তিষ্ক হয়ে গেছে দেখে আই গেস আমাদের মধ্যে হচ্ছে ভয় নামের জিনিসটা আসলে এটা একটা সংজ্ঞায়িত ইয়া আছে, পার্ট আছে। কিন্তু আমার পুরো একদম 5 তারিখ পর্যন্ত এমন একটা দিন বাদ যায় নাই কোনো না কোনো মেয়ের কারেজ হচ্ছে আমাকে একদম স্পিচলেস করে নাই। এমন অনেক মেয়েরা ছিল, আহ আমি নিজের চোখে দেখা, ওরা একটা দিনও না বাসা থেকে হচ্ছে, এমন অনিশ্চয়তার মধ্যে বের হয়েছে, একটা দিনও বাসা থেকে হচ্ছে ভালো কথা শুনে বের হতে পারে নাই।
কারণ সাধারণত প্রত্যেকের মনেই হচ্ছে এই ভয়টা ছিল যে হচ্ছে আমি কি ওকে আর দেখবো, অথবা আমি কি আর আমার বাসায় ফিরে আসবো। লিটারালি এই জিনিসটা মাথা নিয়ে কিন্তু হচ্ছে লাস্টের দিকে সবাই নামছে। এন্ড এমন একটা টাইমে হচ্ছে বাসা থেকে অনেকের ঝগড়াঝাটি করে বের হইতে হয়েছে, অথবা হচ্ছে বাসায় এরকম হয়েছে যে তুমি কেন যাবা, অথবা হচ্ছে ফেসবুকে বলে কি যে দেখো তোমাদেরকে যেতে না করছে, এ দেখো এখানে পোস্ট দিয়েছে কালকে থেকে মেয়েরা বের হবে না। ওকে, প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে ওরা এই এই জিনিসটা। পোস্টটা যেহেতু বললা নাদিয়া, এটার একটা ইন্টারেস্টিং আমার মনে হয় কথা বলা দরকার, কারণ এমন একটা আমি ভিডিওতে দেখতেছি যে ইকুয়াল ইন আ লট অফ সেন্স মেয়েদের মানে একটা মারমুখী ভূমিকা, সেখানে হঠাৎ করে একটা পোস্ট বা কাদের হলো যে মেয়েরা আইসা না, মেয়েদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। অথচ বৃষ্টি মনে হয় আমাকে বলতেছিল যে কিভাবে মানে বাংলাদেশের মতো জায়গা যেখানে আমরা নর্মালি হাঁটতে ভয় পাই যে ইফ টিজিং হবে বা ব্যাক টাচ হবে, এত বড় একটা আন্দোলন, কিন্তু বৃষ্টি মনে হয় এটা শেয়ার করলে সুন্দর হবে। তুই যখন আমার সাথে শেয়ার করতেছিলি যে হাউ ইজ ইট পসিবল যে আমরা একসাথে আসি বাট আমরা কোনো রকম ভাবে ফিজিক্যাল বা কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হই নাই বৃষ্টি। I felt very safe throughout the movement. অনেক বেশি সেফ ফিল করছি। আর যেটা সুমাই আপু বলতেছিল, এটা আমি মাথার মধ্যে তখন আসছে যে একটা মজার ইনসিডেন্ট যদি থাকে শেয়ার করো। মজার ইনসিডেন্ট বলতে কি, যেটা যেদিন মার্চ ফর জাস্টিস যে কর্মসূচিটা ছিল এবং আমরা কোর্টে সবাই যাচ্ছিলাম, গেলাম। আপনারা হয়তো জানেন যে আই এম ফ্রম চিটাগং এন্ড চিটাগনিয়ান পিপল লাভ ফুড, মানে খাওয়া দাওয়া করতে এরা অনেক পছন্দ করে। তা আমি যখন গেলাম কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে, আমি গিয়ে দেখি আমি এটা কোথায় আসলাম। যারা লয়ার আঙ্কেল আন্টি যারা ছিল সবাই রান্না করে করে খাওয়ার নিয়ে আসছে, পিঠা, তারপরে কোল্ড ড্রিঙ্কস আন্দোলনকারী সবার জন্য। এবং আন্দোলন শুরু 10টার দিকে বোধহয়, তখনই 4টা মেয়েকে কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং লয়ার আঙ্কেলরা তখনই ওনারা বলছিলেন যে আমাদের সিনিয়র যারা লয়ার, যে আমাদেরকে অ্যারেস্ট করো কিন্তু ওদেরকে না। এবং যতক্ষণ ওদেরকে ছাড়ে নাই ততক্ষণ ওনারা হচ্ছে কি আমাদের সাথে, মানে অন দা গ্রাউন্ড ওরা ছিল। ওরা ওই দিন পুরো আন্দোলনটাকে লিড দিয়েছিল। আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়া গুলোতে যে লয়াররা কিভাবে করে প্রোটেক্ট করতেছিল। তো ওরা হচ্ছে সবাইকে খাওয়াচ্ছিল, অনেকে বাতাস করতেছিল, তারপরে অনেকে ছাতা দিয়ে এবং সেদিন বৃষ্টিও পড়েছিল ওই দিন। একটা ভিডিও যদি দেখেন সেটা কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে সবাই ছাতা দিয়ে ধরে আমরা করব জয়, লয়াররা স্টুডেন্টরা অনেক সবাই বৃষ্টি হচ্ছিল কিন্তু। গাছে। হুম। এটা হচ্ছে এবং যেটা হুম, বলো নাদিয়া। না, এটা দেখে যে বৃষ্টির কথাটা হচ্ছে মানে বৃষ্টি হওয়ার কথাটা হচ্ছে আমার মনে পড়ছে যে 5 তারিখে যে আমরা লং মার্চে করলাম, আল্লাহর দিনের ওয়েদারের সব ধরনের নমুনা হচ্ছে সেদিন আমরা দেখেছি। সকালবেলা যখন মানে বের হয়েছি তখন মেঘলা ছিল ঠিক আছে, বাট হচ্ছে বৃষ্টি আসার কোনো ভাব ছিল না। তারপরে একটু পরে হচ্ছে খুব রোদ ছিল, যে আমার মানে একদম স্কিন ব্লিস্টার হবে এরকম রোদ। এরপর হচ্ছে ঝুম ঝুম বৃষ্টি, আমি একদম সোকিং ওয়েট। আমি হচ্ছে অলরেডি আমি হচ্ছে আসলে মানে একটা প্রিপারেশন নিয়ে আসছিলাম, 2-3টা হিজাব নিয়ে আসছিলাম, তবে ওগুলো হচ্ছে গায়ের মধ্যে পেঁচাই যাচ্ছি। এরপর হচ্ছে আবার রোদ। আমার জামা দেখে আমার কাপড় চোপড় দেখে কেউ বলবে না যে আমি মাত্র বৃষ্টিতে ভিজছি। আমরা সবাই সেদিন হচ্ছে ওইখানেই গোসল করছি, রাস্তায় খাইছি, রাস্তাতেই হচ্ছে সবাই নামাজ পড়ছে, সব হচ্ছে ওইখানেই হয়েছে। এমনকি আমি আমার জুতা হচ্ছে রাস্তায় হারাইছি, রাস্তায় আবার পাইছি। পেয়েও গেছো মাশাআল্লাহ। এটা এটা হচ্ছে মানে আসলে কি 5 তারিখে আহ সারা মানে ঢাকার কয়েকটা স্পটে একটু প্রবলেম হয়েছিল। মোটামুটি একটা টাইমে মোটামুটি হচ্ছে কোনো ভেজাল না হলেও কয়েকটা স্পটে, যেমন আমাদের এয়ারপোর্ট ওইখানে আমাদেরকে সরাই দিতে চাইছিল, কারণ ওই সময় হচ্ছে শেখ হাসিনা ভাগবে। এবং অন্যান্য নেতা তো ওই এলাকায় মানে সারা কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, বাট এয়ারপোর্টের সামনে আসলেই হচ্ছে দৌড়ানি হইতেছে। তো এরকম করে হচ্ছে একটু পরপরই মানে পুলিশ বা হচ্ছে লাইক কারাই জানো সবাই আমরা হচ্ছে দৌড়াইতেছি, এরকম এরকম হয়েছে। আসলে কে কোন দিকে যাচ্ছে, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি। তো আমার না হচ্ছে জুতোটা খুলে গেছে। এখন কি করব, মাত্র হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত, কোথায় গণভবন আর কোথায় এয়ারপোর্ট, আমি কি জুতো ছাড়া থাকবো? আমার বোন বলতেছে যে আচ্ছা থাক আপু তুমি চলে যাও।
কিন্তু চলে যে যাবো, জুতা ছাড়া যাবো, একটু পরে দেখি যে একটা ভাইয়া এরকম করে জুতা নাড়াতে নাড়াতে মানে মানে মাশাআল্লাহ। আমি দাঁড়ায় হচ্ছে বলতেছি যে এটা আমার জুতা। ওরা বলে কি, হ্যাঁ আপু আমি দেখছি যে হচ্ছে একজন হারাইছে, কিন্তু কে হারাইছে এটা আমি মানে বুঝতেছিলাম না, এই কারণে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। মানে হেল্পের কি পরিমাণ নমুনা যে এটাও মাথায় আছে যে কেউ সুযোগ বুঝতে পারছে সুযোগ যে একটা কিভাবে হাঁটবে। আমরা হচ্ছি যেদিন 5 তারিখ শেখ হাসিনা স্টেপ ডাউন করছে, আমরা যখন শুনছি 12টার দিকে যে ও নামছে, আমাদের অবস্থা আমরা তখন পুরো রেডি হয়ে বসেছিলাম। যা শুনছে সাথে সাথে আমরা নেমে গেছি। তো গণভবনে ঢোকার সময় আমরা অ্যাকচুয়ালি আমার কাজিন, আমার 2 ভাই, আমি, আমাদের ওরা দুজন একটু আগে চলে গেছিল আর কি। তো ওরা হচ্ছে যা সম্ভব 3টার দিকে ঢুকছে, আমরা ঠিক 3টা 15-র দিকে। এবং ঢোকার মোমেন্টটা ছিল এমন, ওখানে প্রচন্ড প্রচুর মানুষ ঢুকছিল। তো যখন আমি আমি একটু পিছনে এসে একটা রিক্সার উপর দাঁড়ায় ফ্লোটা দেখতেছি যে কোন দিকে কোন ফ্লোতে মানুষ ঢুকছে, কোন flow, কারণ ওইটার মাঝখানে পড়ে গেলে অ্যাকচুয়ালি খুবই একটা ডিজাস্টার অবস্থা হয়ে যায়। তো আমি যখন একটু রিক্সার উপর থেকে দাঁড়িয়ে দেখলাম, পরে আমি আমার ভাইকে নিয়ে ওই ফ্লো দিয়ে ঢুকলাম। আমার সাথে আরো 2টো মেয়ে ছিল, আমি ওদেরকে চিনি না, বাট ওদেরকে আমি মানে আমার বাসার সামনে থেকে ওদেরকে নিয়েও আমি চলে গেছি আর কি একসাথে। তো যখন ঢুকছি, ঢোকার পরে কি হয়েছে, যখন বড় মাঠটাতে গেছি, গিয়ে আমি পিছনে তাকাই দেখি আমার ভাই নাই। আল্লাহরে, আমি পুরাই একা ওখানে দাঁড়াই আছি এবং আশেপাশে কেউই নাই আমার। এবং মোবাইলে যখন আমি ওকে কল দিচ্ছিলাম, তখন ওকে আমি পাচ্ছিলাম না। মানে ওখানের ভেতরে আমি 30 মিনিটস পর্যন্ত আমি পুরাই ছিলাম লস্ট। এবং আমি আশেপাশে মানুষ দেখতেছি, সবাইকে দেখতেছি, এবং কিছু কিছু ভাইয়া আসে, ওরা ওদেরকে যখন বলছি যে ভাই আমাকে পানি খাওয়াও, তখন ওরা আমাকে পানি খাওয়াচ্ছে, বলে আপু এই পাশে একটু বসেন, আপনি আপনার ভাইকে পেয়ে যাবেন। তো মানে আমার একদমই ভয় লাগে নাই আল্লাহ রহমতে। এবং ওখানে সবাই ছিল কোঅপারেটিভ। ছোট একটা ভাইয়া ছিল, ভাই ছিল, ওর আমাকে ভিডিও শেয়ার করছে যে ও ছিল প্রথম ছেলে যে হচ্ছে ঢুকছে, ওই ভিডিওটা আমাকে দেখাইছে। তো ও হচ্ছে আমাকে কিছু সুভিনিয়র বলছে, আপা এটা নিতে পারেন আপনি, একটা জাস্ট একটা কার্ড এরকম আর কি। ওকে ফাইন, তো ওটা নিয়ে আমি বললাম ভাইয়া চলো, আমি তো এখানে বসে আছি অনেকক্ষণ, একটু চলো ভেতরের দিকে যাই, তুমি কি আমার সাথে যাবা? তো বলছে ওকে চলেন আপু, সমস্যা নেই, অথচ চিনেন ওকে না আমি কেউ চিনিও, কাউকে। হ্যাঁ ওকে আমি চিনিও না। তখন ও আমাকে নিয়ে যখন আমরা একটু যে মাঠটা পার হয়ে গেলাম, ওই সময় আমার ভাই কোথায় গেছে এসে বলে, এই তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি বলছি, আমি এখানে আশেপাশে তোমাকে খুঁজছিলাম। এবং ওখানে আমি আশেপাশে যত মানুষ দেখছি, যতজনকে দেখছি, কারোরই ভেতরে না, এবং প্রচুর মহিলা গেছে, আন্টিরা, বুড়ো আন্টিরা গেছে, ছোট ছোট পিচ্ছি 6-7 বছরের বাচ্চারা ওখানে গেছে দেখতে ভেতরে কি হচ্ছে। এবং মনে হচ্ছে মোহাম্মদপুর, ধানমন্ডি, আশেপাশে শ্যামলী, কল্যাণপুর, এখানে যার মানে আগারগাঁও আশেপাশে যারা আছে, ওরা শুধু বসেছিল কখন ঢুকবে ওখানে। মানে গণভবন দেখতে পারাটা এটা মানে ইটস মানে ওয়ান্স ইন লাইফ টাইম একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি। ব্যাপারটা হয়েছে এবং এরকম। মানে এবং এরা জাস্ট ওকে বাইর করা হয়েছে, বাসাটা থেকে ওরে বাইর করতে পারছে, দেখে এইটার আসি, হ্যাঁ, চেক করে আসি যে হচ্ছে সত্যি আছে কিনা, সত্যি আছে এক্স্যাক্টলি, কিনা। ওখানে এক্স্যাক্টলি। হ্যাঁ কিছুক্ষণ পরে অবশ্য প্রচুর, আমরা যখন বুঝি তখন 10,000-এর মতো মানুষ ছিল না। এরপর প্রচুর ঢুকতেছে, প্রচুর ঢুকতেছে, এবং আমরা আশেপাশে 4-5টা মানে ওখানে অনেক কিছুই তো আছে, ওগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। কিছু কিছু মানুষ তো আছেই, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে, তারা তাদের কাজই করছিল। তো ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি তাদেরকে ডাক দিচ্ছিলাম, মানা করছিলাম যে ভাই আপনি ভাঙচুর কেন করছেন। তখন আমার ভাই বললো যে ভাই তুমি এখানে কথা বলিও না, তুমি হয়তো এক সেন্সে কথা বলতেছো, বাট ওরা ওই সেন্সের মধ্যে নাই। হ্যাঁ, তখন ওরা হয়তো তোমাকে একটা কিছু করেও ফেলতে পারে। পরে আমরা গেলাম, ওই যে পেছনে একটা লেক আছে, লেকের মধ্যে অনেকে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছিল খুশিতে আর কি। তো ওখানে আমরা একটা ওখানে প্রাচীর উপর কতক্ষণ বসেছিলাম, ভিডিও করছিলাম। তো তখন অনেকে কথাবার্তা বলছিল যে হাসিনা হাসিনা পলাই গেছে কোথায়, সেখানে গেছে ওইখানে আপডেট, কিন্তু ওখানে আসলে ইন্টারনেট ছিল না। মোবাইলটা পর কিছুক্ষণ পর মোবাইল নেটওয়ার্কটা চালু হয়, এবং আমরা কথা বলে বাসায় থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে এখন আপডেট কি, সর্বশেষ শিরোনামটা কি। ও তো মানে আমরা আপনি শিওর না যে হাসিনা পালায় গেছে, কিন্তু আপনারা সবাই গণভবন ঢুকে গেছে? মানে হ্যাঁ মানে হাসিনা পলাইছে এটা আমরা শিওর, হুম হুম। কিন্তু এখন সে কোথায় গেছে মজার ব্যাপার হচ্ছে ওইটা জানতে সবাই আগ্রহী ছিল, কারণ আমরা তখন ওর ঘরে এসে বসে আবার আছি। যদি ব্যাক করে, ও ও কই, ও আবার গণভবনে ব্যাক করলে তো আপনাদের খবর ছিল। ব্যাক করার কথা না, মানে আমার ওর যে ভবনটা 3 তলা ভবনটা, ওটার সামনে যখন আমি দাঁড়াই ছিলাম, আমার আমার কিছু সিগনেচার পোজ, মানে পোজ আছে ছবি তোলার, আমি আমার ভাইকে বলছি তুই এটা তুল। এত তুলছিল কেমন লাগছে অনেকে এসে আপু? আপনি যখন গণভবনে গেছেন, হোয়াট ওয়াজ ইউর ফিলিং? হ্যাঁ হ্যাঁ ওখানে অনেক সাংবাদিক এসে আমাকে বলছে আপু আপনি দাঁড়ান, আপনার ছবি আমরা তুলি, মানে এমন অবস্থা ছিল। কারণ ওখানে প্রচুর মেয়েরা ঢুকছিল, এবং অনেকে এসে আমাকে জিজ্ঞেস করছিল আপু আপনার ফিলিংসটা কেমন। তখন আমার অবস্থা এরকম ছিল যে আলহামদুলিল্লাহ, যে আমরা বাংলাদেশটাকে আমরা মানে উই হ্যাভ টেকেন ব্যাক বাংলাদেশ। বাংলাদেশটা এতদিন কোথাও ছিল,
আমরা জাস্ট ওটাকে নিয়েছি, ফেরত নিয়েছি। খুঁজে এবং পাই। ওখানে যারা অনেকেই অনেক রকম মজার মজার স্লোগান দিচ্ছিল। আর কিছু অকওয়ার্ড জিনিস তো ঘটেই, যেগুলো আমরা পরবর্তীতে দেখেছি, এগুলো আসলে মানে আনএভয়েডেবল বলা যায় আর কি। যখন হুম। একটা মাস লেভেলের মানুষ নামে, ওখানে অনেক রকমের, অনেক রুচির, অনেক ধরনের মানুষই থাকে। তবে আমি যতটুকু অন্যদেরকে যাদেরকে দেখেছি, শিক্ষিত মানুষ যাদেরকে দেখেছি, তারা যথেষ্ট সোবার ছিল এবং তারা আসলে একচুয়ালি দিক ঘুরে দেখছিল জিনিসগুলা। পরবর্তীতে বের হওয়ার সময় যখন দেখলাম যে প্রচুর একটা ব্লকেজ হয়ে যাচ্ছিল, তখন আমরা আস্তে ধীরে আমরা একটা সাইড দিয়ে, আমি আমার ভাই, আমরা আস্তে করে বের হয়ে চলে যাই আর কি। তখনও অবস্থা ছিল কি, তখন সন্ধ্যা হওয়ার আগে আগে তখনও প্রচুর মেয়ে, অনেক, একটা একটা ভাইকে দেখলাম, সে তার ছোট বাচ্চাকে নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে বলতেছে, বাবা তোমাকে এখানে এনেছি, তোমাকে এগুলো জানতে হবে। এগুলো মানে উনি ওনার ছেলেকে বর্ণনা দিচ্ছিল গণভবন কি জিনিস, বুঝতে পারছেন? তারপরে একটা আঙ্কেলকে দেখলাম, উনি হচ্ছেন ওনার মেয়েকে, ওনার মেয়ে মানে মেয়ের হাত ধরে ওনারা আসছেন, ওনারা দেখতেছেন বাইরে থেকে, ঢুকবেন এই সময়। মানে রাস্তাতে, পুরো রাস্তায় ছিল মানে এক গ্রুপ আমরা চলে যাচ্ছি, আরেক গ্রুপ আসতেছে দেখার জন্য। এখন কেন এটা মানুষের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল ক্ষোভের? কারণ ডিকটেটর ওয়াজ দেয়ার। রাইট, এক্স্যাক্টলি। তো আমরা সময়ের অনেকটাই শেষ পর্যায়ে এসে পড়ছি, আমরা মনে হয় একদম শেষের দিকে চলে আসি। এটা এই জন্য বৃষ্টিকে কোশ্চেনটা করছিলাম যে এই যে আমরা বাংলাদেশ, আমি বিদেশ থেকে একটা মানে পার্সোনালি একটা বলি যে আমার যেটা বিদেশে ভালো লাগে যে আমি হাঁটছি, আমার দিকে কেউ তাকাচ্ছে না, আমি মেয়ে হয়ে আলাদা একটা প্রবলেম যে আমি কোথাও হাঁটবো, কোথাও ইয়া করবো, আমার সাথে ডিসক্রিমিনেশন হবে না, এই ফিলিংটা, মানে এই সেফ ফিলিংটা বিদেশে আমি পাই। আর বাংলাদেশে যখনই ল্যান্ড করি তখন থেকেই মনে হয় যে যেদিকে যাচ্ছি প্রত্যেকটা চোখ আমার দিকে, কোনো না ভাবে আমি টাচড হচ্ছি বা হ্যারেস্ট হচ্ছি। এইরকম একটা কান্ট্রি, যেভাবে আমরা সবাই বড় হয়েছি, হঠাৎ করে সবাই একসাথে রাস্তায় নেমে গেল এবং কোনো রকম কোনো মানে অ্যাটলিস্ট প্রোটেস্টারদের কাছ থেকে কোনো রকম কোনো খারাপ এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আমাকে কেউ বলতে পারছে না। ইট ইজ রিয়েলি সারপ্রাইজিং। বৃষ্টি, মানে হোয়াট ওয়াজ ইউর রিয়েলি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বল। আচ্ছা, সবাই মানে আমার মনে হয় এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে রোল করে করে অনেক দূর চলে গেছে, তাই আমি একটু পিছন থেকেই বলি আর কি। আমার আহ, একদম শেষ দিন মানে 5 তারিখ, অগাস্টের 5 তারিখ, ওই দিনের এক্সপিরিয়েন্স টোটালি আলাদা, ওইটা আমি আর একটু পরে বলি। কিন্তু ইনিশিয়ালি 5 তারিখের আগ পর্যন্ত রেগুলারই যাওয়া হচ্ছিল। আমরা ইউনিভার্সিটি থেকে বেশ কিছু ফ্যাকাল্টি একসাথে আমরা স্টুডেন্টদের সাথে যাচ্ছিলাম, স্লোগান দিতে দিতে আমরা বের হতাম। আর ওই মানে প্রোটেস্টের যে পয়েন্টে, ওখানে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে একসাথে যাইতাম, যে ওখানে ওরা থাকতো, আমরা ওদের সাথে থাকতাম, এরকম একটা বিষয় আর কি ছিল। তো ওখানে আম, এটা বোধহয় 3 তারিখ, 3 তারিখের কথা, 3 তারিখ না 4 তারিখ, সম্ভবত 4 তারিখের কথা এটা। তো 4 তারিখে আমার যেতে একটু দেরি হয়ে যায়, ততক্ষণে মানে ওরা ওই পয়েন্টে চলে গেছে, আমার মানে ঘরের কিছু কাজ সেরে বের হতে একটু দেরি হয়ে যায়। তো আমি যখন যাই তখন অলরেডি গোল হয়ে, মানে মেয়েরা মাঝখানে গোল হয়ে বসছে, মেয়েগুলির চারদিকে হচ্ছে ছেলেরা, এবং ওই আশপাশ থেকে মেয়েরা একদম মাঝখানে বসে জোরে জোরে স্লোগান দিচ্ছে, স্লোগানে লিড দিচ্ছে একটা ছেলে একটা মেয়ে, দুইজন মিলে মাঝখানে। কিন্তু স্লোগানের মূল যে ভয়েসটা, সেটা উঠতেছে মেয়েদের ভিতর থেকে, যে গোল হয়ে বসা মেয়েগুলি। আর চারোদিকে সব ছেলেগুলি দাঁড়ানো, বা ওপরে চারদিকে একটু স্ক্যাটার্ড হয়ে সবাই দাঁড়ানো। তা আমি যেহেতু একটু দেরি করে গিয়েছি, তা আমি তখন তখন মানে ফ্যাকাল্টি গ্রুপের সাথে তো আর প্রথম থেকে যেতে পারি নাই। তো তখন কিন্তু ছেলে মেয়েগুলি জানে না যে আমি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। এমনও না যে ওই রেসপেক্টে আমাকে একদম সুন্দর করে জায়গা করে দিয়েছে, বিষয়টা সেরকম না। তা আমি যখন যাচ্ছি তখন তো ভিড়, তো ওই যে ভিড় কেটে কেটে ভিতরে যেতে হচ্ছে। তো তখন দেখলাম যে ছেলেগুলি আমাকে সুন্দর করবে, যেহেতু জানে না আমি ফ্যাকাল্টি, আমাকে আপু আপুই ডাকতেছিল, কারণ অন্য অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট ওখানে ছিল। আপু আপনি ভিতরে যেতে চাচ্ছেন, এই আপুকে জায়গা করে দাও, এভাবে করে করে আপু আপনি যান ভিতরে যেয়ে বসেন। হ্যাঁ, সেখানে মানে আমার কাছে মনে হয় যে অন্তত মেয়েদের কিন্তু একটা বেসিক ইনস্টিংক্ট থাকে, যে ও মুখে বোধহয় আমার দিকে একটু এভাবে তাকাচ্ছে, এটা মেয়েরা বুঝে সামহাও। আমি সেরকম কোনো কিছুই পাচ্ছিলাম না। এবং আবারও বলছি, বিষয়টা এরকমও ছিল না যে আমি একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এই জন্য বোধহয় আমাকে সসম্মানে রাস্তা করে দিছে, বিষয়টা সেরকমও না। তো ওই ওই গ্রুপ অফ স্টুডেন্ট তখন জানেও না যে আমি ফ্যাকাল্টি, ভাবছে একটা আপুই আসছে আমাদের মাঝখানে, এরকম আর কি। তা আমি যখন মাঝখানে গেলাম তখন দেখি যে সব মেয়েরা, মেয়েরা বলতে আহ কত 11-12 বছরের একটা মেয়েও বসা মাঝখানে এই ইউনিভার্সিটির মেয়েগুলির সাথে, সেও বসা, সেও স্লোগান দিচ্ছে।
এবং নানান রকমের পোস্টার মেয়েরা ধরে রেখেছে চারিদিকে, এরকম আর কি। তো এতদিনের যাওয়ার মধ্যে আমার সাথে সবচেয়ে বেশি ওভার টেলিফোন কথা হতো বা রেগুলার একটা আপডেট ইন্টারনাল যত কিছু, সেটা কিন্তু আমার একটা মেয়ে স্টুডেন্টের সাথে আমার কথাবার্তা হতো। মানে আমাদের ইউনিভার্সিটি থেকে ও ছিল ওয়ান অফ দি ফ্রন্ট লাইনার ছিল, আমার ওই মেয়ে স্টুডেন্ট আমার খুব কাছের ও। তো ওর কাছ থেকেও আমি তখন পর্যন্ত কি এখন পর্যন্ত কোনো অকওয়ার্ড জিনিস ফ্রন্ট লাইনে কাজ করে ওর কাছ থেকে এরকম কিছু আমি শুনি নাই। এবং ও আমাকে ওর প্রথম 18 তারিখের এক্সপিরিয়েন্স যেটা বলছিল যে মিস আমরা সবাই এইভাবে না ওথ নিয়ে নামছি যে যা কিছুই হোক আমরা একসাথে হাত ধরে থাকবো, আমরা আহ, কাউকে ছেড়ে কেউ কোথাও যাব না, মেয়েরা আমরা মানে মেয়েরাই একসাথে এমনি হাত ধরে থাকবো, কেউ কাউকে ছেড়ে চলে যাব না, এভাবে একটা কমিটমেন্টে আমরা ছিলাম। তারপরে যখন রাবার বুলেট ছোড়া হলো আমাকে বললো যে আমার পিঠে একটা হিট করে গেছে, বাট যা হোক ওটা আমাকে আমার ভিতরে রাবার বুলেটটা ঢুকে নাই। এরকম একটা অবস্থা আসলে মেয়েরা ওই জায়গা থেকে ফেস করেছে। আর আমার লাস্টের দিনের কথা 5 তারিখে যেটা হয়েছিল, 5 তারিখে ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটিতে যেহেতু খুব স্ট্রং কারফিউ ছিল, অন্যান্য এলাকা থেকে অনেক ফ্যাকাল্টি সেদিন আসতে পারেন নাই। আমার ইউনিভার্সিটিতে আমরা শুধু 3জন ফ্যাকাল্টি ছিলাম, 2জন পুরুষ ছিল আর আমি ছিলাম। নারী ফ্যাকাল্টি হিসেবে আমি ছিলাম, কিন্তু অনেকেই আসলে তাদের যার যার এলাকা থেকে ওভাবে আসাটা ট্রান্সপোর্ট সহ মিলায় সম্ভব হয়নি। তো যা হোক স্টুডেন্টরা একসাথে গ্যাদার হলো, একসাথে হলো। তো যেটা হলো যে আইইউবির স্টুডেন্টরা নর্থ সাউথের ওদিকে যেত, নর্থ সাউথ থেকে সবাই একসাথে আমরা মিলে তারপরে আমরা আমাদের প্রোটেস্টের ওই পয়েন্টে আর কি যেতাম। তা আমরা ওয়েট করছি, আইইউবির স্টুডেন্টরা গেল, নর্থ সাউথের স্টুডেন্টদের সাথে নিয়ে আমরা একসাথে ফিরবো। ওরাও ওই পাশে গেল, 8টা পুলিশের গাড়ি গেল এবং সাথে সাথে রাবার বুলেট টিয়ার শেল যা কিছু একদম সেভাবে খুব হলো। আমরা তো তখন কি করব স্টুডেন্টদের নিয়ে, যা হোক ওরা সামহাও নর্থ সাউথের গেটের ভিতরে ঢুকলো। আমি শুনলাম যে একজন নারী ফ্যাকাল্টি অলরেডি বুলেটে আঘাতপ্রাপ্ত, এমন ভাবে আঘাতপ্রাপ্ত যে তাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছে, নর্থ সাউথের একজন নারী ফ্যাকাল্টি। এবং সেই সাথে 3জন ইমার্জেন্সিতে গেছে, 3জনের মধ্যে একজন আমাদের ইউনিভার্সিটির মেয়ে স্টুডেন্ট যার মাথায় রাবার বুলেট লাগে। So আমি ধরেই নিচ্ছি ওরা তাহলে ফ্রন্টেই ছিল, ওভাবেই ছিল। হ্যাঁ, তো তারপরে ঠিক এরকম একটা অবস্থা। 5 তারিখের বৃত্তান্ত দিতে গেলে আসলে আরো অনেকটা সময় লাগবে, যে 5 তারিখটা আমরা কিভাবে পার করছিলাম দুপুর পর্যন্ত। এদিকে ডক্টরের শর্টেজ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যা হোক, তো সবাই যেহেতু নর্থ সাউথে ঢুকলো, অ্যাজ আ ফিমেল রিপ্রেজেন্টেটিভ ফ্যাকাল্টি হিসেবে আমি নর্থ সাউথে গেলাম আইবির পক্ষ থেকে। ওখানে যে আমি যে অবস্থাটা দেখলাম, মানে ছেলে মেয়ে সব একসাথে। ওরা প্রাথমিকভাবে তো ভিতরে রাবার বুলেট এগুলির একটা হিট খেলো, খেয়ে মোটামুটি একটা ফার্স্ট এইড নিয়ে ওরা আবার গেল ওই প্রোটেস্টের পয়েন্টে। ওখানে যাওয়ার পরে ওখানে আবার হামলা হলো, টিয়ারশেল ছোড়া হলো, হলো, আঘাতপ্রাপ্ত হয়ে এরা আবার আসলো নর্থ সাউথ। তো আবার যখন আসলো, এরা আবার কোন রকম একটা ফার্স্ট এইড নিয়ে আবার প্রিপারেশন নিচ্ছে, আবার যাবে। আমি তাকায় বললাম তোমরা আবার যাবা? বলে, হ্যাঁ মিস যাবো। আমার একটা মানে আমাদের ইউনিভার্সিটির একটা ফিমেল স্টুডেন্ট, তার হাতে লাঠি নিজেকে প্রোটেক্ট করার জন্য, সে আমাকে বলতেছে মিস আপনি গেটের সামনে থেকে সরেন, কারণ গেটের বাইরে থেকে পুলিশ অনেকবার রাবার বুলেট ছুটছে স্টুডেন্টের দিক, মানে স্টুডেন্টরা তো শেল্টার নিতে গেটের ভিতরে ঢুকছে ইনিশিয়ালি। তা আমাকে বলছে আপনি এখান থেকে সরেন, আমরা চাই না যে আপনারা ফ্যাকাল্টি যারা আপনারা এই এই ধরনের এভাবে আঘাতপ্রাপ্ত হন, আমরা এটা চাই না। তোমরা বলে যে মিস আমরা থাকি, আমরা তো থাকবোই এই জায়গায়, আপনি আপনি প্লিজ ভিতরে যান। আমরা একটা মেয়ে, মানে আমাদের ইউনিভার্সিটি একটা মেয়ে স্টুডেন্ট, সে ফ্রন্টে দাঁড়াচ্ছে এবং আমাকে বারবার বলতেছে যে মিস আপনি প্লিজ ভিতরে যান, এভাবে বলছে। তা আমি দেখলাম যে এখানে ছেলে মেয়ে যারাই আছে সবার মধ্যেই সেম উদ্যম। ওই টিয়ারশেল মেরেছে, এখানে একটু পেস্ট লাগিয়ে যার কাছে যা আছে সেটা নিয়ে নেমে যাচ্ছে। মেয়েদের একটা ভালো অস্ত্র ছিল হচ্ছে মরিচের গুঁড়ার স্প্রে। হ্যাঁ, লাস্টের হ্যাঁ। দিন মহিলা ফ্যাকাল্টিও হচ্ছে মরিচের গুঁড়ার স্প্রে নিয়ে গেছিল সাথে করে। আমি ইনিশিয়ালি প্রথম দিন পেস্ট এবং অন্যান্য মরিচের কৌটা নিয়ে গেছিলাম, গুলায় স্প্রে রেডি করতে পারি নাই, ততক্ষণে টাইম হয়ে যাচ্ছিল বের হওয়ার। তো আমার বাসার যে মরিচের গুঁড়ার কৌটা সেটা নিয়ে বের হয়েছিলাম, এরকম একটা অবস্থা। তো মেয়েদের হচ্ছে এই যে এই এই জাতীয় হাতিয়ার গুলি যে তারা এইভাবে নিয়ে গেছে। আর মেয়েদের আরেকটা
মানসিক প্রতিবন্ধকতা যেভাবে দেওয়ার চেষ্টা করছে ওটা বলি। আমি আমি যেহেতু বাচ্চার মা, আমি সেই হিসাবে আমি যতদিনই প্রোটেস্টে গেছি, অনেকভাবেই আমার কাছের মানুষ, অবভিয়াসলি আমার সেফটি রিজনেই বলছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, প্রথমেই আমাকে, তোমার কিন্তু দুইটা বাচ্চা আছে, তুমি বের হয়ে তোমার কিন্তু দুইটা বাচ্চা আছে, হ্যাঁ, তোমার কিছু ওদের কি ইয়া হবে। বা আমার আসলে বিয়ে হয়েছে যে ফ্যামিলিতে, তারা যেহেতু একটু পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড, এবং গত এই স্বৈরাচার সরকারের আমলে আমরাও বেশ অনেকটা এফেক্টেড ছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি থেকে এভাবেও বলা হয়েছে যে তুমি কিন্তু কোন বাড়ির বউ, এটা কিন্তু মাথায় রাখো। সো তোমাকে যদি কোনো কারণে নিয়ে যায়, তুমি কিন্তু এইটা ওইটা দিয়ে পেঁচায়, খুব ভালোভাবে পেঁচায় যাবা, তখন কিন্তু তোমাকে ছুটাইতে অনেক অসুবিধা হবে। লাস্টের দিনগুলির একদিন আমার মনে আছে যে আমি সকালে ঘুম থেকে উঠেছি, মানে রেডি হব আর কি, বের হব, তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে শোনেন, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে আপনি আমার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, তারা আইনি সহায়তা দিচ্ছে, স্টুডেন্টদের জন্য দিচ্ছে, ফ্যাকাল্টির জন্য ডেফিনেটলি দিবে। তো আমাকে যদি ধরে নিয়ে যায়, তাহলে আপনি সরাসরি আমার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন। তো আমার কাছে, আমি ফেসবুকে অনেকের পোস্ট দেখেছি যে আমার বাচ্চা আছে দেখে বাচ্চার মায়ে আমি বেরোতে পারছি আর পারছি না। আমি 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 আসলে দোষ দিচ্ছি না ওনাদেরকে, সকলেরই যে সেম স্ট্রেংথ থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটা বড় জায়গা ছিল, উইক পয়েন্ট, যে তোমার কিন্তু বাচ্চা আছে। আমি আমার পরিচিত একটা আপুর কথা লিখেছিলাম ফেসবুকে, হয়তো অনেকে পড়েছেন, আমি শর্টে বলি ওনার ঘটনাটা। ওনার অলরেডি দুইটা বাচ্চা, মানে একটা মনে হয় 7-এ পড়ে, আর একটা পড়ে ক্লাস 4-এ, অনেক বড় বাচ্চা তো না সেই অর্থে। এই দুজনকে নিয়ে উনি বের হলো 3 তারিখে, আহ, তিন 3 তারিখ না, 4 তারিখে বের হলো। 4 তারিখে বের হওয়ার পরে আহ লীগের ছেলেরা, পুলিশ না কিন্তু, লীগের ছেলেরা সেইভাবে একটা ধাওয়া দিল, হাতে রামদা বাঁশ এগুলি নিয়ে, দুইটা বাচ্চাকে নিয়ে সে সামহাও একটা বিল্ডিং এর ভিতরে ঢুকলো। ঢোকার পরে অনেকগুলো দরজায় নক করলো, দরজা কেউ খুলছে না, কেউ শেল্টার দিবে না। এরপরে লাস্টলি কিভাবে কিভাবে একটা পরিচয় দিয়ে, আত্মীয় ছিল ওখানে, ওভাবে একটা পরিচয় দিয়ে শেল্টার পাইলো। উনি ওই সময় প্রেগনেন্ট ছিল। উনি যখন আমাকে ঘটনাটা বলতেছিল, উনি বলতেছে যে আমার কাছে মনে হচ্ছিল আমার 3জনকে বাঁচাতে হবে, আমার হাতের দুইটা, আমার 2 বাচ্চা, আর আমার পেটে যেটা আছে সেটা, আমার 3জনকে বাঁচাতে হবে, আমার তখন এইটা মনে হচ্ছিল। সো এইরকম একটা অবস্থায় ধাওয়া খেয়ে উনি যেভাবে দৌড়াইছে এবং যেভাবে আসলে প্যানিকড হয়েছে, বাচ্চা মানে বড় মেয়েটা অনেক দূর চলে গেছিল আসলে, তাকে একসাথে করে নেওয়া, আমি শুধু ওই সময় স্ট্রেসটা মনে করতেছিলাম। এবং তার আগে যেটা হয়েছে 3 তারিখে শহীদ মিনারে যে বড় একটা খুব গ্যাদারিং হলো, আমরা ফেসবুক জুড়ে দেখলাম যে অনেক বড় গ্যাদারিং, উনি এই অবস্থায় সেখানেও গেছে তার আগের দিন। সেখানে গিয়ে উনি যে ছবির ক্লিপস গুলি আমাকে পাঠালো, আহ, মানে ক্লিপস গুলি এরকম ছিল যে ওই স্বৈরাচার সরকারের একটা খুব একটা ডাইনি টাইপের মূর্তি টাইপ বানায় ঝুলাচ্ছে, আর ওটাকে জুতার বাড়ি দিচ্ছে, এরকম একটা দেখলাম, যে খুব কাছ থেকে ছবি নিয়ে, তখন আমি বুঝলাম যে উনি বেশ ভেতরেই গেছে এই অবস্থায়। হ্যাঁ, তো আমার দেখা এক্সপিরিয়েন্সের মধ্যে এগুলি ছিল। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের মধ্যে যদি বলি, যে নাদিয়া সম্ভবত বলছিল এটা, যে আমি কি যে ফিরবো কিনা। আমি যেদিন রান্না বান্না করে বের হয়েছি প্রোটেস্টে, সেদিন হচ্ছে আমি সেদিন রাঁধছিলাম হচ্ছে লইট্টা মাছের খুব একটু চচ্চড়ি টাইপের, একটু কষা কষা, যেটা আমার খেতে খুব পছন্দ। আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমি দুপুরে খাই নাই, তা আমি বের হতে হতে আমার মনে হচ্ছিল যে এই লইট্টা মাছ ভুনাটাকে আমি এসে খাইতে পারবো, রান্না করে রেখে গেছি, এটা খেতে পারবো কিনা। তারপরের দিন যখন আমি বের হই, আমার বাসায় মেইড আসে, তো আমি ভাবতে থাকি যে ওকে আজকে বলবো যে আমার বিছানার চাদরটা পাল্টাতে, এটা বলবো। হঠাৎ আমার মনে হলো যে আমি আজকে এই নতুন চাদরে ঘুমাতে পারবো তো বাসায় এসে, এটা মনে হতো। সামান্য প্রোফাইল পিকচার চেঞ্জ করা, বা লাস্টে অনলাইন যুদ্ধ, একটা বড় যুদ্ধ কিন্তু হয়েছে, সত্যি কথা যেটা, আহ, মানে ফেসবুকের মাধ্যমেই, মানে আমি যেন কিছু শেয়ার না দেই আমাকে ধরে নিয়ে যাবে, আমি যেন প্রোফাইল পিকচারটা লাল না করি আমাকে ধরে নিয়ে চেক যাবে। হচ্ছিল, রেইড হচ্ছিল বাসায়। হ্যাঁ, আমি রেড হচ্ছিল, তখন রেডও হচ্ছিল ওই সময়টায়। তো তখন আমি বললাম যে কয়জনকে ধরে নিবে, কয়জন, পুরো ফেসবুকটাই তো লাল, আর কয়জনকে আমাদের তো যাবে মানে এখান থেকে। তো এই যে বৃষ্টি যেটা হয়েছিল, ওর ভার্সিটি ওখান থেকে আসলে সাপোর্টটা পাচ্ছিল, আর আমার অবস্থা হচ্ছিল আমি যেখানে কাজ করি আমি সেখানে সাপোর্ট পাচ্ছিলাম না, বরং আই ওয়াজ লাইক মানে আমি আরো চিহ্নিত হয়ে যাচ্ছিলাম যে ছবি। মানে গত পরশুদিনও যেহেতু একটু টার্মোয়েল যাচ্ছে অফিসে, তো
তো সেখানে একজন এভাবে করে বললো, এইরকম স্বাধীনতাই তো চাইছিলেন তাই না? মানে এভাবে করে আঙ্গুল করে বলতেছে। তখন আমি বলি, ভাই কি আপনি যা চাইছেন আমরাও তাই চাইছি, মানে এভাবে করে বলে হেসে উঠছি। তখন বলে যে এই ছবি টবি লাল টাল করতে মানা করছিল, তখন আমরা অনেকেই মানে অনেকে হয়তো জবাবটা দেয় নাই, আমি কিন্তু তাকে শক্তভাবে ধরছি। তো পিছনে যখন অন্য সহ কলিগরা বলতেছে যে কি এমন হয়েছে যেন আমি প্রোফাইল পিকচার লাল করাতে এই গ্যাঞ্জাম লাগছে। মানে মানে কিভাবে এখনো পর্যন্ত একটা রেজিম নেমে গেছে, 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত গলা চেপে ধরতে চায় এবং এখনো পর্যন্ত চোখ রাঙানি দিতে চায়। ভাই ভাই, যে যে কোনো সময় কিন্তু তোমাকে মানে তুমি আইডেন্টিফাইড হয়ে গেছো। এবং ওই যে এখন বললাম সব না যে ভয়টা মানুষের মধ্যে রয়ে গিয়েছে আমি কোনোভাবে। একটা ইন্টারেস্টিং, এটা কেউ পাইছে কিনা যেখানে আনম্যারিড আছে, যে তোমাদের তো বিয়ে দিবে, মানে তোমাদের কোনো ছেলে বিয়ে করবে না। তোমরা রাস্তায় গেছো, তোমরা ইয়া করছো, এখন তো তোমাদের বিয়ে ভালো দিতে ভয় মেয়েরা লাগে। হচ্ছে রাস্তায় যায় না। হ্যাঁ রাইট, এই ভয়টা কি পাইছো? নাদিয়ার কে থ্রেট পাইছো নাকি? আর যে মেয়েটা কথা বলতেছিল তাতে তো মনে হচ্ছে নাকি এরকম ঝগড়াটে মেয়েদেরকে কে বিয়ে করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ তোমার চিল্লাইতেছো এভরিথিং। রায়হান আপু, আপনার কাছে আমরা একদম শেষের দিকে চলে আসি, বাকিদের সবার কাছ থেকে শুনবো, আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় যে এই যে আমাদের প্রোটেস্টের সময় যে আমরা নতুন ভাবে মেয়েদের জায়গাটা দেখলাম। একটা ছোট এক্সাম্পল দেই, এটা শুধু রায়হান আপু কোশ্চেন করার জন্য না, এমনি বলছিলাম যে একজন বলতেছিল যে এই যে মাগুলা অনেক জায়গায় বাবারা নরম হয়ে গেছে কিন্তু মারা লুকায় লুকায় পাঠাইছে যে তুমি যাও, মারা দোয়া করে দিছে যে না তুমি যেতে পারবা। বাসায় কিন্তু আপনি দেখেন যত শক্ত বাবা থাক, মা যদি ব্যাকআপ দেয় তাহলে কিন্তু মানে বাচ্চাদের জন্য জিনিসগুলো করা ইজি হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে কিন্তু মারা রান্না করে খাওয়াইছে, মারা অনেক বাচ্চাদেরকে এরকম আছে চিনে না কিন্তু আশ্রয় দিয়েছে বিল্ডিং এ। ইয়াস 3-4 দিন পর্যন্ত একসাথে রাখছে, টেক কেয়ার করছেন। তো এই যে, এবং আমরা অনেক ভিডিও দেখেছি যে তাদের খাওয়াচ্ছে, আমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি ইমোশনাল লাগে। কারণ মানে মারা পর্যন্ত নেমে গেছে। হ্যাঁ বাংলাদেশে কিন্তু এই এরকম মেয়েরা একদম সর্বশক্তি দিয়ে নেমে যাওয়া, আমি অ্যাটলিস্ট আমার লাইফে আই হ্যাভেন সিন দ্যাট। আই হ্যাভেন সিন যে ওরা চিন্তা করতেছে না যে আমার আমার কি হবে, আমাকে তুলে নিয়ে গিয়ে যদি ছাত্রলীগ, উই নো ছাত্রলীগ রাইট, আমরা কেউ কেউ এই টেনশন করে না যে আমাকে তুলে নিয়ে গেলে আমার কি হবে, আমার বিয়ে হবে না বা আমার বাচ্চার কি হবে। এই ফিলিং থেকে আপু আপনার কাছে কি মনে হয় যে হোয়াট আমাদের সবচেয়ে বেস্ট পাওয়া কি এই প্রোটেস্ট থেকে অ্যাজ আ ওমেন, অ্যান্ড সামনে আপনি কি দেখতে চান, হোয়াট ইজ ইয়োর, বিকজ আমরা অলরেডি দেখতেছি যে একটা মানে কাইন্ড অফ আমরা সাইড লাইন অলরেডি হয়ে যাচ্ছি রাইট। তো সেখান থেকে হতাশাটাও কাজ করতেছে। আই হোপ আমরা সবসময় ট্রাই করি যে ওয়াসাত আড্ডা শেষ হবে একটা খুশির কিছু দিয়ে, একটা হোপ দিই। সেখান থেকে আপনার কাছে চাওয়া আপু যে আপনি কি মনে করেন। রিয়েলিস্ট মানুষের কাছে হোপের কথা রায়হান শুনতে আপু, চাওয়াটা একটু সমস্যাদায়ক আর কি। কারণ তাহলে মানে আমি তো আসলে বাস্তবতা যা দেখি সেরকম ভাবেই বলার চেষ্টা করি। যাই হোক, আচ্ছা প্রথমত যেটা বলি যে আন্দোলনের সময় মেয়েদেরকে যেভাবে অংশগ্রহণ করতে দেখেছি, এটা মানে একটা অবিস্মরণীয় ফেনোমেনন। মানে এরকম এর আগে কখনো দেখিনি। এমনকি আমি বলতে চাই যে পৃথিবীতেও আমাদের স্মরণকালের মধ্যে এরকম হয়েছে কিনা আমার সন্দেহ আছে আর কি। মেয়েদের এরকম সর্বাত্মক অংশগ্রহণ এবং একদম সামনে থেকে অংশগ্রহণ এবং এই যে ইনক্লুসিভিটি যেটা ফিল করেছে, তখন সমস্ত সমাজই ফিল করেছে। এই যে মেয়েদের নিয়ে বিভিন্ন রকম আমরা নেগেটিভ কমেন্টস আগেও দেখেছি, এখন পরে আবার দেখছি, ওই সময়টায় আমার মনে হয় না যে খুব বেশি প্রেভেলেন্ট ছিল এই ধরনের কমেন্টস। কেউ দেখে থাকতে পারেন, আমার চোখে পড়েনি। তো আমি এই কারণে মানে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম যে এর পিছনে মানে কি আসলে জিনিসটা হয়েছে। যে কালেকটিভ ভাবে একটা কালেকটিভ সত্তা যখন জেগে ওঠে, তখন অন্যান্য ক্ষুদ্রতা বিলীন হয়ে যায়। সেটাই তখন হয়েছে ওই সময়ে। প্রত্যেকের নাগরিক হিসেবে, আমি বারবারই নাগরিক কথাটা বলছি, মানে এটার প্রেমে পড়ে গেছি টাইপের, নাগরিক হিসেবে ওই সময় অংশগ্রহণ করেছে। কে মেয়ে কে ছেলে ওইভাবে দেখার জিনিসটা আবার ফিরে আসছে, কিন্তু তখন ছিল না। যে কারণে মেয়েরা তাদের পটেনশিয়াল দেখাতে পেরেছে সেখানে, মেয়ে হিসেবে, মা হিসেবে। এবং মায়েদের কথা যেগুলো বলছেন এবং আপনিও বললেন, মানে একটা ভিডিও আমার কাছে স্ট্রাইকিং লেগেছে। ছেলেটাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ, মাটা পিছন থেকে মানে ছেলেটার মুখ চোখ অবভিয়াসলি সে মানে একদম ইয়ে হয়ে আছে, খুব গোমরা হয়ে আছে এবং খুব ওয়ারিড। মা পিছন থেকে এসে ছেলেটাকে মানে প্যাচ করছে এবং বলছে যে এগিয়ে যাও এগিয়ে যাও। তখন ছেলেটা হাসলো এবং বলে যে মা তুমি চলে যাও, মানে এরকম মুখ থেকে কথা থেকে মনে হচ্ছে আর কি ভিডিও দেখে। এবং মায়ের যে
সাহসী এক্সপ্রেশন, যে মা হিসেবে যে সাপোর্ট দেয়াটা, আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি সেই মাটা, মানে মানে যেন সে আমার মডেল, আমার জন্য আইডল, এরকম একটা মা মা হিসাবে তো এই মুহূর্তে এমনই হওয়ার কথা। ওই ভিডিওটা মানে আমার খুব, মানে ইট ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এবং রাইসুল আপু, আসলেই একটা কোয়েশ্চেন, সেটা আমার পার্টিকুলারলি আপনার কাছে ছিল। আমি অনেক আগে থেকেই চিন্তা করছিলাম করব, যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা যখন আমাদের টিচারদেরকে আসলে কল করছিলাম দ্যাট ওয়াই আর ইউ নট উইথ আস হিয়ার, তো তখন আমরা একটা জিনিস খুব শুনছিলাম যে আমাদের তো একটা চাকরি আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরি, এইটা থ্রেটেন্ড হবে। ওই জায়গা থেকে কিন্তু আপনারা নেমেছেন, সেই জিনিসটা আপনাদের মাথায় কতটুকু কাজ করেছে? সেই জিনিসটা কাজ করার মতো তখন আর, মানে ইট ওয়েন্ট টু ফার অলরেডি। মানে Yeah. তখন আর ওই চিন্তা আমার মনে হয় না যারা নেমেছেন তাদের মাথায় আর ওই চিন্তা ছিল। হ্যাঁ, প্রাণের ভয় ছিল, প্রাণের ভয় তো থাকবে সংশয়, মানে যখন রাস্তা ভর্তি পুলিশ দাঁড়িয়ে আছে আহ, বন্দুক হাতে নিয়ে, এবং আমরা তো জানি যে আনপ্রেডিক্টেবল, দে হ্যাভ বিন আনপ্রেডিক্টেবল, এবং দে হ্যাভ বিন এক্সেসিভলি ভায়োলেন্ট, তাই না? এক্সেসিভ ফোর্স ইউজ করা হচ্ছে বরাবরই। কিন্তু তখনও প্রাণের ভয় ছাড়া একটা অস্বস্তি, একটা ভিতরে একটা, যেটা বলে যে শিরশিরে একটা অনুভূতি। কিন্তু চাকরির কথা ওই সময় আমার মনে হয় না একটা মানুষও ভেবেছে আর কি, আমার মনে হয় না এটা। এবং আমরা মা হিসাবে, শিক্ষক হিসাবে একটা, মানে একদম ভিতরে এটা, মানে ইটস সো পার্সোনাল। এখনো আমি ভাবি ইটস সো পার্সোনাল। এখন আমি আসলে বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের সময়, 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা মানে যুদ্ধ করেছে এবং তাদের ফ্যামিলি, হাউ ইট ফেল্ট ফর দেম লেটার। আপনি বলেন। আমি এখানে আপুর যে কোশ্চেনটা, সুমাইয়া তুমি একটা তোর আপুরে করছো যে মেয়েদের এই যে অংশগ্রহণটা, হ্যাঁ সবাইকেই সেটা করছি। কিভাবে, হ্যাঁ এটার সাথে একটা একটা আশা কি। এখন আমি আমি হচ্ছে আল্লাহ রহমতে আল্লাহ রহমত বলবো যে কি না জানি না, যে আমার আমি আসলে মানে আমার লাইফের একটা খুব সুন্দর একটা সময় এবং খুবই অর্থবহ একটা সময় আমার গ্রামে থাকা হয়েছে। হ্যাঁ, এখন ওখানে এমন একটা জায়গা যেখানে সবাই সবাইকে চেনে। তো ওখানে যখনই নির্বাচনগুলো, আমি 2008-এর নির্বাচন, তারপর হচ্ছে 18-র নির্বাচন, 24-এ তো যাই নাই, এবং আর সবগুলো যেমন হচ্ছে কি চেয়ারম্যান ইলেকশন, এই যে ইলেকশন গুলা, এগুলো সবসময় সবগুলো আমরা খুব কাছ থেকে দেখতে পারছি আর কি, অবজার্ভ করছি। তো ওখানে যেটা হয়, ওই এলাকাতে এলাকাতে যেটা হয়, সবাই কিন্তু সবাইকে চেনে, ওই পাড়ার মানুষ এই পাড়ার মানুষ এভাবে চেনে। হ্যাঁ, তো গ্রামে আমি যখনই ভোট কেন্দ্রে গেছি, আমি যে জিনিসটা খুবই দেখছি, সেটা জিনিসটা হচ্ছে প্রচুর মহিলা ভোটার দাঁড়াই থাকে লাইন ধরে ভোট দেওয়ার জন্য। বরং ভোট কেন দিতে পারছে না, ওইটা নিয়ে ওইখানকার প্রত্যেকটা কেন্দ্রের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকে তার সাথে ঝগড়া করে যে আমাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং একটা জিনিস কি, প্রথমে আমাদের অবস্থা এমন হয় যে সকাল 8টা বাজে ফার্স্ট গিয়ে প্রথম ভোট দেওয়ার একটা প্রতিযোগিতা থাকে, এবং প্রত্যেকটা মহিলা এরা মানে এমন একটা একটা ব্যাপার মনে আছে যে একটা চেয়ারম্যান ইলেকশনে, এই যে আওয়ামী লীগ রিজেমে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন বিএনপির, আবার সাথে একজন আওয়ামী লীগেরও আছে। তখন সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সবার ভিতরে একটা আতঙ্ক চলে আসছে, আল্লাহ রে আজকে যদি বৃষ্টিটা দিতে, মানে বৃষ্টির মধ্যে আমরা যদি ভোটটা দিতে না পারি তাহলে তো আমাদের প্রার্থী জিতবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই বৃষ্টির মধ্যে 1টা বাজে এই মুষলধারে বৃষ্টি, পানি উঠে গেছে। তারপরে আমরা গেছিলাম, আমি আম্মু গিয়েছিলাম সময় লাঞ্চের পরে। আমরা গিয়ে ঢুকে দেখি আমাদের আগে অলরেডি মহিলারা সব লাইন ধরে দাঁড়াইছে, বৃষ্টির মধ্যে তারা ভিজছে এবং তারা ভোট দিয়েছে। কেন? কারণ আমাদের দেশের মহিলারা সবসময় দেখি কি, ওরা প্রত্যেকটা জায়গায় কথা বলতে পারে না। শ্বশুরবাড়িতে এটা আমায় বলবে, "এই চুপ থাকো, তুমি কি বুঝো।" ছেলে মানুষ যেখানে আমি সুন্দর করে যে আমার জিনিসটা আমি দিতে পারি, এই যে একটা মত প্রকাশের স্বাধীনতা, এই যে তার এক্সারসাইজ, এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে একটা দেখা গেছে যে নারীর অংশগ্রহণ হচ্ছে একদম চোখে পড়ার মতো। হয়তো নারীরা মিছিলও ভাবে যেত না, এখন আসছে আর কি। আর আরেকটা যেটা হচ্ছে যে ছেলে মেয়েরা একসাথে কিভাবে এখানে মেয়েদের অংশগ্রহণ আসছে, আমার মনে হয় এখানে একটা শিক্ষা, এটার একটা গুড অ্যাডভান্টেজ হচ্ছে এটা, যে যেহেতু অনেক বছর ধরে ছেলে মেয়েরা একসাথে পড়ালেখা করেছে, তাদের মধ্যে একটা সাইকোলজি নিজেদের মধ্যে গড়ে উঠেছে যে ও আমার সহপাঠী, ওকে আমাকে প্রোটেকশন দিতে হবে, আমার বোনের মতো। এই যে একটা ব্যাপার নিজেদের মধ্যে হয়ে গেছে,
এই হয়ে যাওয়ার কারণে এবং এর আগে যে একটা নির্বাচন, এর আগে যে কতগুলো আন্দোলন আসছিল, সেই আন্দোলনেও আঘাতপ্রাপ্ত হওয়া, সেখান থেকে শিক্ষা নেওয়া, এই লেসন গুলা কি হয়েছে, এইবারের জিনিসটাতে একদম সুন্দরভাবে এগুলো ওয়ার্কআউট হয়েছে। এবং যার কারণে মেয়েরা যারাই রাস্তাঘাটে ছিল, যারাই ছিল সামনের সারিতে বলুক, যেখানেই থাকুক না কেন, তারা খুবই মানে সুন্দর একটা এনভায়রনমেন্ট তারা পেয়েছে। কারণ আওয়ামী লীগের একটা ব্যাপারই তো থাকে, এই ধরনের ব্যাপারগুলো থাকে, আমরা যে কোনো জায়গায় দেখি, এই যে সারা বিশ্বে যেখানে কনফ্লিক্ট দেখি, ঠিক কনফ্লিক্টে আমরা দেখি আগে মেয়েদেরকেই আক্রান্ত করা হয়, এবং এমন ভাবে মেয়েদের উপর ব্যাপারটা নেমে আসে যাতে অপোজিশন তাদের তাদের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ড থেকে সরে যেতে বাধ্য হয়। কিন্তু এবার সেই ভয়টাও আমাদের কেটে গেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এটার রেশলে আমি আমি একটু বলি যে এবার আমার চোখে যেটা সবচেয়ে ভালো লাগছে, এটা হয়তো সবাই দেখছেন, ফেসবুকে একটা ছবি আসছিল যে মেয়েদের একটা প্রোটেস্টের ইয়ে বেরোচ্ছে ইউনিভার্সিটি থেকে, ফ্রন্টে দুইটা মেয়ে, একটা মেয়ে টি শার্ট জিন্স পরা, আর একটা মেয়ে হচ্ছে একেবারে শুধু চোখ দেখা যাচ্ছে এরকম ভাবে কালো একটা বোরখা পরা। হ্যাঁ, তো আমার কাছে এটাই মনে হয়েছে যে এই যে বাইন্ডিংস, হ্যাঁ, সেটা মেয়েদের ড্রেস আপের নাম দিয়ে বা ধর্মের নাম দিয়ে যেভাবেই হোক আর কি, এই জিনিসটা, এই বাইনারিটা এবার কাটছে। আমি আসলে এবার অনেক ঠিক, মানে আমরা যে হিজাবটা করি তার চেয়েও হয়তো আরো বেশি হিজাব করা, মানে বললাম না যে কালো বোরখা শুধু চোখ দেখা যাচ্ছে, এরকম প্রচুর মেয়েকে আমি নামতে দেখেছি। শুধু কিন্তু তাই না, ইভেন 5 তারিখের পরে দেশ যখন স্বাধীন হলো, আমরা একটা নতুন দেশে আসলাম, তখন ট্রাফিকের কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু এই বোরখা পরা অনেক মেয়েরা ছিল। তো ওই যে ইয়ের বাইন্ডিংস, কি বলে, যে জামা কাপড়ের বাইন্ডিংস, বা তুমি নামছো নেক্সট ডে তোমার একটা বদনাম রটে যাবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে মেয়েরা এবার ওই বদনাম রটে যাবে, গেছিলাম হয় নিশ্চয়ই ওর সাথে অনেক কাহিনী হয়েছে, যেটা ছড়ায় মুখে মুখে আমাদের সোসাইটিতে। হ্যাঁ, একসাথে ছেলেদের সাথে নামছে, বা হ্যাঁ ছাত্রলীগ হামলা করছিল, কি না কি করছে, এই ধরনের কথাও, এই জিনিসগুলির তোয়াক্কা এবার আসলে মেয়েরা করে না। এবং আমি শুনতেছিলাম, মূল 3জন নারী সমন্বয়কের একটা ইন্টারভিউ শুনছিলাম, ওটা কি ডেইলি স্টারে না বিজনেস স্ট্যান্ডার্ডে আসলো আমার এখন খেয়াল নাই, আমি শেয়ারও করেছিলাম। তো ওখানে বলতেছিল যে হল থেকে বের হওয়া এই প্রথম উদ্যোগটা কিন্তু মেয়েরাই নিছিল, ঢাকা ইউনিভার্সিটির আর কি, প্রথম উদ্যোগটা কিন্তু মেয়েরাই নিছিল। এবং এই যে হলে ফিরে আসলে পরে যে একটা পাল্টা খাইতে হবে 15 বছর, এই স্বৈরাচার দলের যেই নেত্রীরা ছিল হলে, তাদের কাছ থেকে যে ব্যাকল্যাশ গুলি খেতে হয়েছে পরবর্তীতে, মানে এভাবে বলতেছিল যে আমরা তো জানি হলে ফিরলে আবার আমাদের সাথে কি ট্রিটমেন্ট হতে পারে, এই জন্য কি হলো, হলে ঢোকার সাথে সাথে সব মেয়ে একসাথে ওই স্বৈরাচার দলের যে নেত্রী ছিল ওকে টেনে ধরে বের করে নিয়ে আসছে, যাতে হচ্ছে আর হচ্ছে পাল্টা একটা না হয়। তো এই যে সাহস, এই যে মানে শক্তি, মানে আলাদাভাবে রিলিজিয়ান হোক, কালচার হোক, বদনামের ভয় হোক, আমার পরবর্তী জীবন কি হবে, আমার যদি বিয়ে না হয়, এই জাতীয় চিন্তা আসলে কোনো মেয়ের ক্ষেত্রে আমার মনে হয় ছিল না। ইভেন 5 তারিখের কথা যেটা বলতেছিলাম, যে শুধু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমার এলাকায় ভিকারুননিসারও একটা শাখা আছে, স্কুল স্টুডেন্ট, সেই মেয়েটা 3 বান্ধবী, সেই মেয়েটা আসছে, বাসা থেকে বেরোতে দিবে না, সেই মেয়ে কি কি করছে, মোবাইল টোবাইল সব বাসায় রেখে লুকায় লুকায় বের হয়ে চলে আসছে প্রটেস্টে, স্কুল স্টুডেন্ট তারা। হ্যাঁ, এবং আরো আরো একটু আমার এক্সপিরিয়েন্স বলি, যখন এই যে বললাম না যে প্রথম আইবির দল গেল, তারপরে হচ্ছে পুলিশরা অ্যাটাক করলো, তখন তো আওয়াজ হচ্ছে খুব, এই আওয়াজ শুনে এলাকাবাসী সব নেমে আসলো বিল্ডিং থেকে, ওরা স্টুডেন্ট না। সেখানে আমি দেখলাম বোরখা আবায়া পরেও মহিলা নেমে আসছে কয়েকটা, যে তারা স্টুডেন্ট না, তারা সাধারণ মানুষই বলা যায়, যে পুলিশের যে অ্যাটাক। এবং আমি দেখলাম যে গাছের ডাল ধরে হচ্ছে ডাল ছিঁড়ে, মানে নিজের প্রোটেকশনের জন্য করছে, ইট ভেঙে ইট নিচ্ছে, এবং বাকি সবাইকে ডাকছে আপনারা আসেন। ওদিকে কিন্তু অলরেডি পুলিশ অ্যাটাক করছে, যে মানুষের মন থেকে যে মানে যা হয়ে যাক, এবার এক দফা, এবার এই এক দফা ওই যে যেভাবে হোক এক্স্যাক্টলি। সফল করতে হবে। হ্যাঁ, আর তো হ্যাঁ, একটা ভিডিও দেখলাম যে ওনার নিজের কনস্ট্রাকশন বিল্ডিং এর ওখান থেকে বাস ছুড়ে মারছে ছেলে মেয়েদেরকে, ওরা যাতে বাস নিয়ে যায়। মানে কি একটা হ্যাঁ, অবস্থা। সেটাই। একটা জিনিস, সেটা হচ্ছে সুমাইয়া আপু যেটা বললো, আশার কথা, হোপের কথা। আশার কথা বলার আগে একটু হতাশার কথা বলবো। সেটা হচ্ছে মেয়েদের যে পার্টিসিপেশনটা, যেটা আমার কাছে মনে হয় সেটাকে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করা হয় নাই, ওদের কন্ট্রিবিউশনটাকে।
এবং আমি সোশ্যাল মিডিয়া পোস্ট গুলোতে আমি এটা তখন আন্দোলন চলাকালীন নাদিয়ার সাথেও শেয়ার করছিলাম যে প্রতিটা পোস্ট কিভাবে করে মেল ডমিনেটেড, আমাদের ভাইদের জন্য দোয়া করেন, সেখানে কিন্তু বোনরাও আছে, আমরা ওই কথাগুলো বলি নাই। বা ইসলামে বিভিন্ন ছেলে সাহাবীদের উদাহরণ দিয়ে ওমর রাদিয়াল্লাহর মতো যুদ্ধে গিয়েছেন, এর মতো যুদ্ধে গিয়েছেন, কিন্তু আমাদের কতগুলো নারী সাহাবী ছিল, হ্যাঁ, যে এই যে নুসাইবা বিনতে খাত্তাব ছিলেন, তারপরে ছিলেন খাউলা বিনতে আকবর, ওনাদের মতো যেই পার্সোনালিটি গুলো ছিলেন, আমরা কিন্তু ওদের এক্সাম্পল গুলো ওভাবে করে দেই না। তো এই যে রাইসা, এখানে নারীদের একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ। আমাদের যে মহিলা সাহাবীরা যারা এরকম সংগ্রামী ছিলেন, এই গল্পগুলির চর্চা আমাদের সোসাইটিতেই নাই, কোনো মসজিদে সোসাইটিতেই নাই। কখনো কোনো মসজিদে গেলে এক্স্যাক্টলি। নারী সাহাবী বা যারা সংগ্রামী ছিল বলে না। তো আমার কাছে মনে হয় যে এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্টেরও সমস্যা, যে এটা এই গল্পগুলি পাঠ্যপুস্তকেও আসে না, না, এই বই খাদিজা রাদিয়াল্লাহু আনহু কিন্তু আমরা পাই না। এক্স্যাক্টলি না, বিশেষ এক্সাম্পল দেখ, খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সম্পত্তি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে দিয়ে দিলেন দেওয়ার জন্য। এটা এক্স্যাক্টলি, এক্সাম্পল জানেন, কিন্তু এই সম্পত্তি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো কেমনে, এই সেটাই। এক্সাম্পল কেউ কিন্তু এই কথা বলতেছেন না। ডিসকাশনটা নাই, এবং পুরো আন্দোলন জুড়ে মেয়েদেরকে একটা প্যাসিভ প্রোটেস্টার হিসেবে দেখানো হয়েছে সবখানেই সব সময়। নো, দে ওয়ার অ্যাক্টিভ প্রোটেস্টার্স, ওরা লিড করছে আন্দোলনটাকে, ওরা আবার ডিজাইন গিয়ে করছে, যে হ্যাঁ, অর্গানাইজ আর্মিও করছে, করছে এগুলো। স্লোগান দিছে, ওরা স্পিচ দিছে, সো দে ওয়ার অ্যাক্টিভ প্রোটেস্টার। তো আমার এই নতুন বাংলাদেশে আমার একটা আশা, চাওয়া বা স্বপ্ন, হোপ, যেটা হবে যে মেয়েদের ভয়েসটা যাতে ম্যাটার করে এবং ওদের কন্ট্রিবিউশনটাকে যাতে ভ্যালু করা হয়, অ্যাড্রেস করা হয়। ইনশাআল্লাহ। নাদিয়া এবং কিছু? একটা ফানি সমীকরণ বলি, যেহেতু আমাদের ওই প্রাক্তন স্বৈরাচার যেহেতু মহিলা ছিল, এভাবেও অনেকে যোগসূত্র মিলাইতে চায় যে এতদিন এই মহিলার যন্ত্রণায় আমরা শেষ, এখন আমরা আসলে ফ্রন্ট লিডার কোনো মহিলা চাই না। হ্যাঁ, তো এই ধরনের সমীকরণও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি আর কি। সোশ্যাল মিডিয়া না শুধু, আমি যখন আমার অনেক পরিচিত মানুষের সাথে কথা বলছি, মহিলা হয়েও উনি বলতেছেন আর মহিলা লিডার চাই না বাবা, দেখা হয়ে গেছে, মহিলা এই মহিলা কাউকেই আমরা চাই না। হ্যাঁ, তো মহিলারা যে ফ্রন্টে থাকবে, লিড দিবে, এই জিনিসটা আসলে স্বৈরাচারী, সে পুরুষ হোক আর মহিলা হোক। এবং পৃথিবীর হিস্ট্রিতে যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা যদি লিস্ট দেখি, তো স্বৈরাচার তো বেশি ছিল পুরুষরাই, কারণ পুরুষরাই লিডে বেশি ওয়ান আসে। এটা অনলি, মানে মানে শেখ হাসিনা হয়ে গেছে এভাবে যে ওয়ান অনলি ডিক্টেটর। এবং মানে না, যে দেশের নাম মানে পৃথিবীর ইতিহাসে পলিটিক্যাল সায়েন্সে যখনই পড়া হবে একটা স্বৈরাচারের পতন, এবং সেখানে যদি একজন মহিলাকে উদাহরণ দিয়ে হিসেবে আনা হয়, উনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হবে নাকি? এটা খুবই আমরা দুঃখজনক আমরা যে সেটা বাংলাদেশি মেয়ে হিসেবে ডেফিনেশন করলাম, এম্পাওয়ারমেন্ট। এখানেও সমতা আনলাম যে মেয়েরাও আছে, আর আমি শুধু ছেলেরা না, মেয়েরাও আছে, এখানেও আমরা সমতা করলাম। নাদিয়া কিছু বলতেছিল অনেকক্ষণ ধরে, নাদিয়া বলো। হ্যাঁ, তো আমি আসলে আমার বক্তব্যের কনক্লুশনটাই নিয়ে আসার কথা বলে। ছোটবেলা থেকে আমি একটা আপুরা যেরকম দেখেছেন, আপুদের হয়তোবা সুদিনও দেখা হয়েছে, তাই না? বাট আই ওয়াজ বর্ন ইন দিস থিং, যে এরকমই ছোটবেলা থেকে আমার শুনতে হয়েছে, আমার ফ্যামিলির পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে শুনতে হয়েছে দেশটা কমপ্লিটলি আমার না, অথচ দিস ইজ দ্য অনলি কান্ট্রি আই হ্যাভ এভার নোন। এটাতেই আমি জন্ম নিচ্ছি, এখানেই আমি বড় হয়েছি, এবং এটা নিয়ে আমি স্বপ্ন দেখি। যত বেশি আমি শুনছি যে তোমাদের মতন রাজাকাররা বা তোমাদের মতন মানুষদের দেশ না এটা, তত বেশি বেশি আমার মনের মধ্যে জন্মাইছে যে এটা আমারই দেশ। আমি তো খুব ভালো করে ফিল করি যে এটা আমার দেশ। কেউ, নো ওয়ান ক্যান প্রুভ আদার ওয়ে, এটা আমারই দেশ। ছোটবেলা থেকে আহ, আমার বাবার জাস্ট মেয়ে, বড় মেয়ে হিসেবে আমি শুনে আসছি যে মেয়েদের কাজ এগুলো না। সব জায়গা থেকে এই কথা শোনা হয়েছে। অনেকে ভালোর জন্য বলছে, অনেকে যারা তারা মনে করছেন তারা ভালোর জন্য বলছে, আমি তাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দিতেছি। কিন্তু যত বেশি আমি শুনতেছি যে এটা আমার কাজ না, মেয়ে হিসেবে আমার কাজ না, তত বেশি আমার মাথার মধ্যে এটা রেজোনেট করতেছে। দেন ওয়াই এম আই থিঙ্কিং দিস? আল্লাহ তাহলে আমাকে কেন এগুলো গ্রাস্প করার ক্ষমতা দিয়েছেন? এইটা তো উনি তো ভুল করে ডিজাইন করেন না, তার মানে উনি আমাকে ইন্টেনশনালি এভাবেই ডিজাইন করছেন যে আমি এগুলো নিয়ে ভাববো এবং আমি এগুলো নিয়ে কাজ করব। তো এই আন্দোলনটা ছিল এটার প্রতিফলন।
যে সবাই হচ্ছে অনেক বেশি বেশি শুনছে যে তুই রাজাকার, এটা রাজাকারের নাতিপুতিদের দেশ না। তত বেশি ওরা অন করছে যে হচ্ছে হ্যাঁ এটা আমাদেরই দেশ, হ্যাঁ আমরা রাজাকার, সো হোয়াট। যত বেশি হচ্ছে মেয়েরা শুনছে যে হচ্ছে মেয়েরা আসবেন না আসবেন না, তত বেশি ডবল পরিমাণে অ্যামাউন্টে পরের দিন রাস্তায় নামা হয়েছে। দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। যখন হচ্ছে আল্লাহর দুনিয়ায় ইমব্যালেন্স হয়, কোনো কারণে হচ্ছে আমাদেরকে থামাই দেওয়া হয়, কোনো কারণে হচ্ছে আমাদের কাজটা সংকুচিত করে দেওয়া হয়, তখনই হচ্ছে এরকম রেজিস্ট্যান্স ঘটবে। অন্যায় থেকে আসলে রেজিস্ট্যান্সটা আসে, এবং রেজিস্ট্যান্স থেকে হচ্ছে আসার কথাই আসে। যদি আমাকে কেউ বলে যে হচ্ছে জাস্ট পুরুষ সাহাবাদের কথাই বলা হয়েছে, ওকে, আমি তাহলে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মতনই হব। আমি তো বাকিদের কথা শুনি নাই। নাইস। আমি ওনার মতনই হব, আমি ওনার মতনই হচ্ছে সাহস নিয়ে তারপর হচ্ছে রাস্তায় যাব, কারণ আর কোনো উপায় নাই। মানে আমার সরি, আমার ভেঙে ভেঙে মনে আসতেছে, আসলে তখন একসাথে বলতে পারি নাই। আমাদের ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিদেরকে কোঅর্ডিনেট করা, এবং আমরা যখন ফ্যাকাল্টিরা সহ স্টুডেন্টদেরকে নামলাম, তখন হচ্ছে মাইক্রোফোন দিয়ে স্টুডেন্টদেরকে উজ্জীবিত করা, ডিসিপ্লিন থাকা, সেই সাথে আমরা আগাচ্ছি সেই স্পিরিট দেওয়া, এটা কিন্তু দিছেন একজন ফিমেল ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটির। মানে তার যে গলার মানে তার যে গলার স্ট্রেংথ সেটা দিয়ে, তার যে কথার স্ট্রেংথ সেটা দিয়ে, এবং এই যে পুরো একটা গ্রুপ সমস্ত ফ্যাকাল্টি সহ লিড দিয়ে নিয়ে যাওয়া, সেটা ছিল আমাদের ইউনিভার্সিটি থেকে একজন ফিমেল ফ্যাকাল্টি। এবং সো এটাই হচ্ছে প্রকাশ পায় যে হচ্ছে আমাদের মধ্যে ওই আমরা যে রাসূল ইসলামের যে শ্রদ্ধেয় সাহাবীদের গল্প শুনে আসছি, তার মানে এগুলো আমরাও অ্যাডপ্ট করতে পারি, আমাদের মহিলারাও হচ্ছে আমরা এগুলো ধারণ করতে পারি, এবং সময় হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আসে। এটা জাস্ট আমাকে ইন্সপায়ারই আমার করছে। খুব আশার বিষয়টা হচ্ছে, আমি আশা রাখি যে এইবার এই জিনিসগুলো অনেকটাই ভাঙছে, এখন ধরে রাখতে পারবো আমরা কতদিন, এইটা একটা কঠিন বিষয়। ওই এখন যে বলে না, এখন স্বাধীনতার রিসেন্টলি পরে স্বাধীনতা ধরে রাখা। তো এইটা এই জিনিসটা আন্দোলনে আলাদাভাবে আসলে খুব চোখে হ্যাঁ, দুই একটা মহল হয়তো বলছে যে মেয়েরা আসলে আমাদের আর উল্টা রেসপন্সিবিলিটি বাড়ে বা এরকম, কিন্তু আমি যদি ইন জেনারেল দেখি, আমি আমার আশেপাশে বা এই ধরনের আমার ফিমেল স্টুডেন্টদের কাছ থেকেও কখনো শুনি নাই যে ওদেরকে বলা হয়েছে তোমরা এসো না, তোমরা আসলে আমাদের ঝামেলা হয় বা এরকম কিছু। ইনফ্যাক্ট রাস্তায় যখন হচ্ছে আমরা গিয়েছি, এমনও হয়েছে স্পেশালি 5 তারিখে আমাদের এলাকা থেকে মানে মানে টঙ্গীর এলাকা থেকে হচ্ছে উত্তরার ওই বিএনএস এ খুব কম সংখ্যক মানুষ ছিল। তো আমি আমার বোনের ছোট বোন নিয়ে হচ্ছে যখন মানে গিয়েছি, তখন ওখানে উপস্থিত সব আঙ্কেলরা ভাইয়ারা তারা হচ্ছে ক্ল্যাপ 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 করেছেন আমাদের জন্য। এই লাভটা, এই মানে অনারটা হচ্ছে এটা কি আমাদের ইন্সপায়ার করার জন্যই তো করেছেন। তার মানে হচ্ছে সময় যখন আসবে, যখন হচ্ছে আমাদের পাওয়ারটা হচ্ছে দরকার হবে, তখন কিন্তু সেটা হচ্ছে তারাই চাবেন। আমাদের মেয়েদের এটা মাথায় রাখতে হবে, সেটার জন্য হচ্ছে আমরা যেন রেডি থাকি। আর যতই আমরা বেশি রেডি থাকবো, তত বেশি হচ্ছে আমাদের প্রেজেন্স, আমাদের ভিজিবিলিটি হচ্ছে থাকবে, এবং মানুষ আরো ভালো করে হচ্ছে জানবে যে আমাদের নেসেসিটিটা, আমাদের ইম্পর্টেন্সটা যেভাবে আল্লাহ ইন্টেন্ডেড করেছেন। তো আমি আসলে আশা করি। ইয়া, দ্যাটস ভেরি পাওয়ারফুল নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। রায়হান আপু, আপনি শেষ করতে পারেন নাই, আপনাকে দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করব আশা করতেছি। এই এই আন্দোলন, এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান থেকে মেয়েদের জন্য যদি কিছু মেসেজ আসতে হয় আলাদাভাবে, মানে নাগরিক হওয়ার বাইরে, সেটা হচ্ছে যে মেয়েরা তাদের যে শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই শক্তির পরিচয়টা পেয়েছে, কালেকটিভ শক্তি। এই কালেকটিভ শক্তির পরিচয় যে তারা পেয়েছে, এটা তারা ধরে রাখবে, এবং তারা কারো মুখের দিকে তাকিয়ে থাকবে না তাদের ভ্যালিডেশনের জন্য। তারা কারো ভ্যালিডেশনের জন্য কিন্তু ওখানে নামেনি, তারা নেমেছে নিজের তাগিদে, এবং তারা নিজের তাগিদেই পরবর্তী জীবনেও এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, অ্যামেজিং একটা কথা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। রাইসা বা তাসনুয়া, কোনো অ্যাডিং আছে যদি? হ্যাঁ, হ্যাঁ। যেটা ছিল আমার মনে হয়েছে, মানে থাকে না রাষ্ট্রের কাছে আমার দাবি কি, আমার একটাই দাবি যে প্রতিটা মসজিদে মেয়েদের জন্য একটা নামাজের জায়গা করে দেওয়া হোক। আমরা আমরা নামাজ পড়তে চাই। আমরা কখনো আমাদের যাতে এভাবে চিন্তা ভাবনা করা না লাগে যে আমি ঘর থেকে বের হব, আমি কি নামাজটা আদায় করতে পারবো কি পারবো না। আমার মনে হয় এই স্বাধীন বাংলাদেশে আমার যদি কোনো প্রথম দাবি থাকে, এটাই হচ্ছে আমার প্রথম দাবি।
ইনশাআল্লাহ। রাইসা? ও আহ, আমি চাই স্বাধীন বাংলাদেশের জেন্ডার ইকুয়ালিটি শুধু ডিসকাসড একটা টপিক হবে না, বাট লিভড প্র্যাকটিক্যাল একটা টপিক হবে। এবং যেহেতু আমি ল ফ্র্যাটার্নিটি থেকে বিলং করি, এটা আমার স্বপ্ন যে বাংলাদেশের 50 ইয়ার্স প্লাস হয়ে গেছে, যেটা কখনো হয় নাই, যে আমরা কখনো একজন নারী প্রধান বিচারপতি দেখি নাই, যে অবশ্যই এই স্বাধীন বাংলাদেশে একজন নারী প্রধান বিচারপতি আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো সুবহানাল্লাহ, আল্লাহ একসেপ্ট করুক আমাদের সব কাজগুলোকে, আকুলাকে। তবে আমি মনে হয় কনক্লুশনটা, বৃষ্টি কি কোনো আর কোনো add ছিল? না, আমার আসলে ছোট্ট একটা এখন এটা খুবই ছোট একটা এক্সপিরিয়েন্স ছিল, এটা আসলে অফ টপিক হয়ে যাবে। মানে যখন আমার এক্সপিরিয়েন্সের কথা যখন বলছিলাম যে আমার তো ঘরে 2টা বাচ্চা আছে, এটা খুব অফ টপিকেই চলে গেল আর কি। সো ওরা হচ্ছে অফ প্রতিবার টপিক থাকলে থাক, অফ টপিক টপিক থাকলে আমরা পরে শেয়ার করি। পরে কারণ না, হ্যাঁ, কারণ হ্যাঁ, অলরেডি 1 আওয়ার প্লাস হয়ে গেছে। 1 আওয়ার প্লাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো মজার একটা ছিল হচ্ছে যে আমার বাচ্চারা ওর ফ্রেন্ডদেরকে আপডেট দিচ্ছিল যে আমার মা হচ্ছে মিছিলে যাচ্ছে, তো ফ্রেন্ডটা তখন একটা সেলুট ইমোজি পাঠাইছিল। তো তার পরের দিন সেই বাচ্চাটা আবার আমার বাচ্চাটাকে মেসেজ পাঠাইছে, আজকে কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হবে, আন্টিকে যেভাবেই হোক সেভাবে, মানে আজকে যাইতে বেরোইতে দিস না, আটকা। তো যা হোক, আমার শেষ কনক্লুশনটা হচ্ছে এইটা যে আমি যেটা ফিল করছি যে আমার ঘরে যেহেতু 2টা মেয়ে বাচ্চা, ওরা এই প্রোটেস্টটা দেখছে এবার, মানে এই প্রোটেস্ট দেখছে, মেয়েদের পার্টিসিপেশন দেখছে, একটা মেয়ে যে ওই যে পুলিশের গাড়ি আটকাতে চাচ্ছিল, এই চিত্রগুলি দেখছে। তা আমার কাছে এটাই খুব ইচ্ছা হয়েছে যে নেক্সটে মেয়েদের মধ্যে একটা লিডারশিপ কেপেবিলিটি আসুক, সেটা আমার ঘর থেকেই শুরু হোক, এই প্রোটেস্টের চিত্রগুলি দিয়েই শুরু হোক, যে একটা লিডারশিপ কোয়ালিটি, অন্যায়ের প্রতিবাদ করা, এইটাই যেন মেয়েরা আগায় আসে, সেটা যে কোনো অন্যায় হোক, সেটা তার সাথে ঘটা অন্যায় হোক, দেশের প্রতি হোক, যেটাই হোক, এটা যেন আসলে ঘর থেকেই হয়, শুরু হয়। আমরা এই সুন্দর একটা নোটে শেষ করতে চাচ্ছি ওয়াসাদারটা। আমার কাছে মনে হয় যদি আমরা আজকের এই পুরো এক্সপিরিয়েন্সে কিছু একটা নিতে চাই এবং সামনে সেই পুঁজিটাকে নিয়ে আগাতে চাই, একটা কথাই বলবো যে আন্দোলনে নামার জন্য কেউ আপনাদের বলে নাই মেয়েরা নামায় আসেন তারপরে আপনারা গেছেন। আপনারা গেছেন আপনাদের নিজেদের ইচ্ছা থেকে, আপনাদের নিজেদের ভিতরে যে ডাকটা, যে কনসিয়াস ছিল, যে রায়হানাবু যেটা বলতেছিলেন যে আমাদের সিটিজেন হিসেবে আমাদের দায়িত্ব, রাইট? এবং বাকি সবাইকে তো দেখেন, যখন আপনারা ফার্স্ট গিয়েছেন তখন কিন্তু আপনারা কেউই চিন্তা করেন না যে নারী হিসেবে আমি কি করব। ইটস অল অ্যাবাউট অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ কনসিয়াস পার্সন, আ পার্সন যে রাইট এবং রং এর ডিফারেন্স করতে পারে এবং দাঁড়াতে পারে, সে গিয়েছে। সো আমার মনে হয় সামনেও আমরা কারোর জন্য অপেক্ষা না করি। বাংলাদেশে যে আমাদের হাতে তুলে দিবে, আমাদেরকে এসে বলবে করো, তারপর আমরা করি, কারোর জন্য ওয়েট না করি। আমি অ্যাজ এ হিউম্যান, আমি আমার জন্য যথেষ্ট, এভাবে করে আগাই, তাহলে দেখবেন যে হাততালি দিতে মানুষ বাধ্য থাকবে, কারণ তখন এটা ছাড়া কোনো উপায় নাই। ইনশাল্লাহ আশা করতেছি সেরকম একটা সুন্দর সময় যখন আমাদের কোনো কষ্ট থাকবে না, যখন আমাদের বারবার নারী আলাদা করে নারী হিসেবে আমাদের জায়গাগুলোকে আলাদা করে এক্সপ্রেস করতে হবে না। যেদিন আমরা সবাই ইকুয়াল থাকবো, সেই দিনের আশা, সেদিনের বাংলাদেশের আশা, স্বাধীন বাংলাদেশের আশা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।